বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। সুপ্রিয় দর্শক, আজ স্টুডিওতে আমার সঙ্গে চারজন অতিথি রয়েছেন। আমি প্রথমেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে রয়েছেন, আমার একেবারে ডান দিকে রয়েছেন মোফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত। তার ডানে রয়েছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান গণফোরাম। আমার বাঁয়ে রয়েছেন নাইমুল ইসলাম খান, সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়। তার বাঁয়ে আছেন অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপব। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন 30 ডিসেম্বর 2018-তে আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমাদের দেশে। এরপরে সামনে ফেব্রুয়ারিতে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন এবং তারই ধারাবাহিকতায় রয়েছে উপজেলা পরিষদ নির্বাচন, ডাকসু নির্বাচনেরও ঢোল বেজে উঠেছে। সব মিলিয়ে সাবেক নির্বাচন, সদ্য যেটি পার হয়ে এলাম এটি এবং সামনের নির্বাচন, এগুলো নিয়ে আমাদের আজকের বিষয়বস্তু নির্ধারণ। আজকের বিষয় হচ্ছে নির্বাচন নিয়ে যত কথা। একই সঙ্গে এর সঙ্গে আসবে, আপনারা জানেন যে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা আলোচনা শুরু করতে চাই। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শুরুতেই আপনার কাছে আসব। আপনি জানেন যে একাদশ জাতীয় সংসদ পথ চলতে শুরু করেছে। এই সংসদটি নিয়ে অবশ্যম্ভাবীভাবে এর সঙ্গে নির্বাচনটি জড়িয়ে আছে। বলেছেন বিএনপি মহাসচিব যে এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না, এবং ডক্টর কামাল হোসেন বলেছেন সংসদ নিয়ে এখনই প্রশ্ন তুলতে চাই না। আপনার কি অবজারভেশন এই সংসদ নিয়ে? আপনি বলেছেন সংসদ যাত্রা করেছে। জি। এখন জনগণ তো কোনো সংসদ দেখে না। আমাদের একটা বিরাট পার্লামেন্ট হাউস আছে, খুব এটাকে স্থাপত্যকলা হিসাবে তো আমরা খুবই চিহ্নিত করি, গর্বিত করি। তো কয়েক বছর আগে একজন নারী সংসদ বলেছিলেন যে আমাদের দেশে আর সরকারি দলের আমাদের দেশে আর নির্বাচনের দরকার নাই, আমরা এমন একটা ব্যবস্থা চালু করি, ওনার ভাষায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি আজীবন প্রধানমন্ত্রী থাকুক, এবং এই ধরনের নির্বাচনে আমাদের দেশের আর কোনো প্রয়োজন নেই। উনি হয়তো 5ই জানুয়ারি নির্বাচনের কথা মিন করেছিল আর কি। তো সেই যাই হোক, এখন 30শে ডিসেম্বরের যে নির্বাচনের কথা আপনি বললেন, আমি একজন প্রার্থী ছিলাম। আজকে যে আমি আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি, এটা তো শুকরিয়া আদায় করা এবং প্রার্থনা করা উচিত যে আমি কিভাবে ফিরে আসলাম। আমার আহত এবং নিহত হওয়ার সম্ভাবনা ছিল। সে যাই হোক, এখন জনগণ দেখেছে কি হয়েছে। 30-এর ভোট 29 তারিখ রাত থেকে শুরু হয়ে গেছে। কারা দায়িত্ব ছিল? আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে দায়িত্ব, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আমরা শুনেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমাকে তোমরা ফল আনে দাও। ওনার কম্পিটিশান করে গাছ শুদ্ধ নিয়ে আসছে, ফলের গাছ, ফলবতী গাছ শুদ্ধ নিয়ে চলে আসছে। তো এখন সেই অবস্থার মধ্যে 300টা আসনে তাদের সরকারি যে বিশাল একটা প্ল্যান ছিল, প্ল্যান অনেকেই ছিল, এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান, এগুলো আরও বেরোবে আস্তে আস্তে। ছোট্ট দেশ, সবাই জানে কোথায় কী হচ্ছে। হ্যাঁ, যারা এগুলোর সাথে সম্পৃক্ত কয়দিন পরে দেখবেন যে এরও বলা শুরু করবে নানান কারণে। কিছু কিছু তো আমাদের কানে আসছে। তো বললাম যে 300টা আসনে যারা দায়িত্ব নিয়েছিলেন তারা তাদের কাজ ঠিকমতোই করেছে। এই জন্যই যে তারা মুনাফিকি করে নাই, বেইমানি করে নাই, যাকে যা বলা হয়েছে তার থেকে আরও বেশি করে ফেলেছে। তো এখন সেটার একটা উৎসব চলছে, গণভবনে চলছে পিঠাপুলি উৎসব। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী উৎসব করছে, সবাই মিলিত হচ্ছে, সঙ্গীত রজনী করছে। নির্বাচন কমিশন পিঠাপুলি উৎসব করছে, সমস্ত অফিস আদালতে। কি করছেন যারা? না না, আপনি সংসদের কথা বলছি। এই তো সংসদ মানে আমাদের দেশে এই বর্তমান সরকারকে কেন্দ্র করে এমন একটা বলয় সৃষ্টি করেছে, মানে সবাই মানে একটা অন্ধকারের দিকে আমরা ছুটে যাচ্ছি। চাওয়া পাওয়া, পদ পদবি, পদায়ন, পদোন্নতি, পদক,
পাগলের মতো একটা জাতি ছুটছে এবং আমরা দিয়ে যাচ্ছি। তো সেই প্রেক্ষাপটে এই সংসদকে কি বলবো, এটা তো 2014 5ই জানুয়ারি আমরা বলতাম যে একটা নির্বাচন হয়েছে, এখানে 153 জন বিনা ভোটে নির্বাচিত দেখানো হলো, এবং সেই সংসদ আমরা বলেছিলাম যে এটা তো লাইফ সাপোর্টে বাংলাদেশের গণতন্ত্রে চলে গেছে। তো এবারকার নির্বাচনের প্রেক্ষাপটে তো আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে আমাদের সংলাপ হচ্ছে। কিছুটা তো আশা করতেই পারি। মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন যে সকলে সমান সুযোগ পাবেন, এইখানে কোনো ধরনের ইন্টারফেয়ারেন্স করা হবে না, আমি বঙ্গবন্ধুর কন্যা, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করে আমি দেখিয়ে দেব আমি কোনো কারচুপি নির্বাচনে নির্বাচিত হতে চাই না। অন্তত এই 2-3টা কথা, এটাকে যদি আমি আশার কথা বলি, তো আমি তো মাঠে গিয়ে উল্টাটা দেখেছি। আমরা প্রতারিত হয়েছে, জনগণ প্রতারিত হয়েছে, গণতন্ত্রকে এখন তো ওই লাইফ সাপোর্টের কথা বলি, এখন গণতন্ত্রের লাশের উপর আমরা সংসদ চালাচ্ছি। সংসদ নিয়ে অনেক রকমের জনগণের বিজয়, বিশাল বিজয়, অনেক কথাই আমরা শুনছি। এখন সমস্যা হয়েছে যে দেশটাকে তো আমরা পেছনের দিকে নিয়ে গেলাম। এতদিন বলতাম কন্ট্রোল ডেমোক্রেসি, বেসিক ডেমোক্রেসি, এখন কি উন্নয়নের ডেমোক্রেসির যে একটা ভয়াবহ রূপ। এখানে জনগণের কোনো অংশগ্রহণ দরকার নাই, ভোটের দরকার নাই। আমরা 300 আসন সরকারি দল দেবে এবং সকলকেই নির্বাচিত করে নিয়ে আসবো, কারো কোনো কিচ্ছুর প্রয়োজন হবে না। সেই সমস্ত রকমের মেকানিজম করে করা হয়, এটাকে কারচুপি বলে। আমরা বলি, কদিন আগে দুদকের চেয়ারম্যান বলল যে বাংলাদেশে নাকি সাগর চুরি হচ্ছে, চারিদিকে চুরি চুরি চুরি, সাগর চুরি। সুতরাং উনি এখন দিগ্বেদিক জ্ঞান শূন্য হয়ে গেছে, কোনটা ধরবে, কোনটা আগে করবে, কোনটা পরে করবে। আর ভোটের বেলায় যেটা করা হলো, এটা তো মহাসাগর লুণ্ঠন হয়ে গেল। জনগণ স্তম্ভিত যে বাংলাদেশের গণতন্ত্র, জনগণের ভোটাধিকার একটা মহাসাগরের লুণ্ঠনের রূপ নিয়েছে। দুদক চেয়ারম্যান সাহেব বলেছে দুর্নীতির কথা, আমি বলবো জনগণের অধিকার, গণতন্ত্র, ভোটাধিকার একটা লুণ্ঠন হয়ে গেছে। সেই জায়গায় আপনি বলছেন যে সংসদ শুরু হইতেই পারে। আমার বলবার বিষয় নয়, এটি তো সত্যি কথা যে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, হ্যাঁ সেটা তো হবেই, চলতে আবারও আসবো, আমরা বিভিন্ন বিষয় নিয়ে সুনির্দিষ্ট করে কথা বলবো। আপনার মন্তব্য জানতে চাই, প্রতিক্রিয়া জানতে চাই, এবং এই যে সংসদ নিয়ে সূচনাটা যেভাবে করলাম, এরপরে আমরা নির্বাচনগুলো ধরে ধরে কথা বলবো। এই যে প্রথম অধিবেশন শুরু হলো, এখানে রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন, এবং কিছুটা সুব্রত দাও বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কারোর প্রতি অন্যায় বিরূপ আচরণ করা হবে না, সবাইকে সমান অধিকার দেওয়া হবে। আমরা সংসদের একটি কার্যকর চেহারা দেখতে চাই, এটি সকলেরই প্রত্যাশা। সেটি নিয়ে আমরা আলোচনা করব। প্রথম ধাপে যদি এই প্রথম অধিবেশনের অবজারভেশন নিয়ে যদি কিছু বলতে চান, প্রাথমিক আলোচনায়। ধন্যবাদ। সব সংসদেরই একটা প্রথম অধিবেশন থাকে, এবং সেটা অনেকটা আনুষ্ঠানিকতার মতো আর কি, যেখানে মহামান্য রাষ্ট্রপতি একটি ভাষণ দেন, এবং সেই ভাষণের মধ্যে সুন্দর সুন্দর কথাবার্তা বলা থাকে। এটার কোনো ব্যত্যয় হয়নি, এবারও তাই হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি যে কথাগুলো বলেছেন, এটা তিনি কোনো দলের পক্ষ থেকে বলেছেন বলে আমার মনে হয় না। জাতির মঙ্গলের জন্য, জাতির যেটা কাম্য সেটাই বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যেও তার অনেকটা অনুরণন বা প্রতিধ্বনি শোনা যায়। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়ে একটা কথা বলেছেন যে কাউকে বঞ্চিত করা হবে না, সবাইকে সুযোগ দেওয়া হবে। কে কয়টা সিট পেয়েছে, আসন পেল কয়টা, সেটা বিচার্য বিষয় নয়, তাকে বক্তব্য রাখতে দেওয়া হবে, কারণ সে সংসদে আসছে, ইত্যাদি আরও অনেক কথাবার্তা আছে যেগুলো খুবই সুললিত এবং অত্যন্ত সুমধুর মনে হয়েছে। এখন কথা হচ্ছে এই সংসদটার যে রূপটা, সেটা কি, সেটা জনাব সুব্রত বেশ সুন্দরভাবে বলেছেন। এবং আমার মনে হয় তার কথার মধ্যে প্রতিধ্বনিত হয়েছে সাধারণ মানুষের বক্তব্য। কারণ সাধারণ মানুষ তো 1 মাস হয়ে গেল নাকি নির্বাচন হওয়ার পর, 1 মাস পার হচ্ছে, 1 মাস অতিক্রান্ত হয়েছে। হ্যাঁ, 30শে ডিসেম্বর থেকে আজকে। হ্যাঁ, তো 1 মাস পার হচ্ছে আমরা।
এই 1 মাসের মধ্যে তো মানুষের প্রতিক্রিয়া এবং মানুষের ধ্যান ধারণা কি এটা জেনে যাওয়ার কথা। আপনারা আমরা সকলে যে যেখানে আছি না কেন মোটামুটি সাধারণ মানুষের সঙ্গে তো আমরা নিশ্চয়ই উঠতে বসতে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, এবং আমরা আমাদের নারীর টান যেখানে সেই সমস্ত মফস্বল অঞ্চলে আমরা যাই, সাধারণ লোকের সঙ্গে কথাবার্তা হয়, আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে প্রথম দিন থেকে কথাবার্তা হয়। আমি অত্যন্ত কি বলবো বেদনার সঙ্গে বলছি, কারোর মুখে আমি খুব একটা প্রশংসাসূচক কথা আজ পর্যন্ত শুনিনি এই নির্বাচন নিয়ে। এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই। সবার মধ্যে একটা আক্ষেপ লক্ষ্য করেছে, বিশেষ করে যারা ভোট দিতে পারেননি, ভোট দিতে চাইছিলেন কিন্তু দিতে পারলেন না, সেই আক্ষেপটা প্রকাশ হয় তাদের কথার মধ্যে, এবং তাদের সংখ্যা কিন্তু একেবারে কম নয়, খুবই বেশি। তো এটা কেন হলো? এটা তো এমনটি তো হওয়ার কথা ছিল না। মানুষের প্রত্যাশা তো ছিল সাংঘাতিক, আকাশচুম্বী প্রত্যাশা ছিল, গগনচুম্বী প্রত্যাশা, যেটাকে বলা হয় শুদ্ধ ভাষায় কি, যে এবার অন্তত পক্ষে একটা সুন্দর, একটা অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কেন হবে? এটার কারণ ছিল, এমন নয় যে হঠাৎ করে নির্বাচনের কথা বলা হয়েছে আর গিয়ে দলগুলো অংশগ্রহণ করেছে, তা নয়। এর প্রস্তুতি হিসাবে আলাপ আলোচনা হয়েছে। যে সংলাপের কথা আপনাদের এই অনুষ্ঠানে বা অন্যান্য অনেক অনুষ্ঠানে আমরা সবসময় বলে আসছি, যে সবকটি দলের মধ্যে আলাপ আলোচনা, যেটার পোশাকি নাম আজকাল সংলাপ বলা হয়, সংলাপ হওয়া উচিত, এবং এই বক্তব্যগুলো তারা প্রকাশ করবেন, জাতি শুনতে পারবে, এবং বক্তব্যের মধ্যে তাদের মধ্যে যে দূরত্বটা এরা কমে আসবে। এটার একটা শুভ সূচনা আমরা 1 নভেম্বর 2018 সালে দেখেছিলাম, এবং এই শুভ সূচনার নেতৃত্বে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীও বটে। তো সেইখান থেকে মানুষের আশা প্রত্যাশা অনেক উপরে চলে গেছিল, যদিও সেই সংলাপটি ওখানে সৌহার্দ্য বিনিময় ইত্যাদি যথেষ্ট হয়েছে। সুব্রতবাবু নিজেও অংশগ্রহণ করেছিলেন, তাই না? আপনি নিজেও ছিলেন। সৌহার্দ্য বিনিময় হয়েছে, খানাপিনাও মাসাল্লাহ একেবারে ওই পর্যায়ের যেরকম হওয়া উচিত সেরকমই হয়েছে। এর থেকে আমরা ভাবছিলাম যে বোধহয় ভালো একটা জিনিস আসবে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যেমন চমৎকার খাবার দাবার পরিবেশন করা হয়েছে, তেমনি চমৎকার কথাবার্তাও বলা হয়েছে, কিন্তু ফলাফল, আলাপ আলোচনা হয়েছে কিন্তু ফলাফল খুব একটা ভালো হয়নি। খুব যে একটা কিছু এর মধ্যে থেকে বেরিয়ে এসছে, যেটাকে বলে কনক্রিট আকারে, সুনির্দিষ্টভাবে, তা ছিল না। কিন্তু তবুও মানুষ আশায় বুক বেঁধেছিল যে এবার বোধহয় ভালো নির্বাচন হবে। কিন্তু আমি বলবো, যারা এটার দায়িত্বে ছিলেন, নির্বাচন কমিশন, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে আমার মতে পালন করতে পারেননি। যদিও এখন তারা নিজেদের ডঙ্কা নিজেরা জোরে জোরে পিটাচ্ছেন। আজকেও আমি শুনলাম মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে অনেক বাধা বিপত্তির মুখে অত্যন্ত সুন্দর ভালো নির্বাচন হয়েছে। উনি যে দৃষ্টিকোণ থেকে দেখছেন, সারা দেশের মানুষ যদি সেটা দেখতো, সেভাবে দেখতে পেত, তাহলে তো খুব খুশির কথাই ছিল। কিন্তু দুঃখের বিষয় না। এমনকি তার নির্বাচন কমিশনের মধ্যেও একজন মাননীয় কমিশনার মাহবুব তালুকদার সাহেব, তিনি দ্বিমত পোষণ করে বলেছেন যে নির্বাচন কমিশন ভালো নির্বাচন হয়েছে বললেই কিন্তু নির্বাচন ভালো হয়ে গেছে এটা বলা যাবে না। এটা তো সত্যি কথা। বলেছেন যে জনগণের কণ্ঠ বলে একটা কথা আছে, সাধারণ মানুষ কি কথা বলে সেটাও একটা মূল্য আছে। নির্বাচন কমিশন থেকে যখন বলা হয় যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, তখন মনে হয় যেন যে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে সে বলছে আমি তো 100-র মধ্যে আমি 98 পাবো। এবং যখন রেজাল্ট বেরোয় তখন পরীক্ষক তাকে দিয়েছেন হয়তো 30 বা 32 বা 40, কিন্তু সে বলছে না আমি 98। তো এটা তো হলে পরীক্ষার্থীর কথায় তো আর এটা মাপা যাবে না। তো সেই জন্য বলছি, এই সমস্ত এই পরিপ্রেক্ষিতে, এই প্রেক্ষাপটে আজকে অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে আমি বলবো যে একটি সংসদের যা দায়িত্ব নিশ্চয়ই তারা সঠিকভাবে পালন করবেন। তো এইখানে এই পর্যায়ে একটু বলে নেই যে একটা সংসদকে কার্যকর ভূমিকা পালন করতে হলে পরে সেখানে শুধু এক সুরে, এক দলীয়, এক ঐকতানে কথা বললে চলবে না। অর্থাৎ এখানে একটা বিরোধী কণ্ঠ অবশ্যই থাকতে হবে। সেই কণ্ঠটি আছে কি না আমরা দেখব। তো আমি এই পর্যায়ে বলতে চাই নাই, সেই কণ্ঠটি বিরোধী কণ্ঠ নাই। সেটি নিয়েও আমরা সুনির্দিষ্টভাবে আলোচনা করব অবশ্যই। নাঈম ভাই, আপনার প্রতিক্রিয়া বা আপনার মন্তব্য জানতে চাই। যে আলোচনার সূত্রপাত হলো, এর প্রেক্ষিতে আপনি কি বলবেন, কি দেখেন আপনি?
আপনি তো প্রস্তাব করছিলেন যে সংসদ নিয়ে কথা বলা, কিন্তু আলোচনাটা আবার ইলেকশনে চলে গেছে। ইলেকশনে চলে গেছে। এখন আমরা যদি এই ইলেকশনের আলোচনাটা বাদ দিতাম, জি, এখানে যদি আলোচনা হইতো যে একটা ভালো নির্বাচন করতে কি কি প্রয়োজন হয়, তখন মানে এই পার্টিকুলার একটা নির্বাচন নিয়ে আলাপ না করে যদি আমরা আলোচনা করতাম যে এটা নির্বাচন করতে কি কি করতে হবে, তার কিন্তু একটা দীর্ঘ লিস্ট হয় এবং সেই লিস্টটা অ্যাচিভ করার জন্য সুব্রত দ্বারা কিন্তু উদ্যোগ নিয়েছিলেন। তারা বলেছিলেন নির্বাচনটা একটু পিছিয়ে দেওয়া হোক, প্রয়োজনে আলাপ আলোচনার ভিত্তিতে নির্বাচনের জন্য যত ধরনের ইনস্টিটিউশনাল পদক্ষেপ, আইনি পরিবর্তন যা যা করতে হয়, এমনকি নির্বাচন কমিশনের অধীনে যদি হয়, তত্ত্বাবধায়ক সরকার যদি নাও হয়, নির্বাচন কমিশনকে কিভাবে শক্তিশালী এবং অন্যান্য বিষয়গুলি দেখতে হবে, এগুলি নিয়ে কিন্তু তারা কথা বলতে চেয়েছিলেন। কিন্তু কার্যত তাদের কোনো দাবি গৃহীত হয় নাই এবং আমার ধারণা ঐক্যফ্রন্টটা খুব দেরিতে গঠিত হয়েছে নির্বাচনের প্রশ্নে। এই ঐক্যফ্রন্টটা যদি নির্বাচনের নির্দিষ্ট তারিখ থেকে 1 বছর আগে তৈরি হতো, তাহলে এই ঐক্যফ্রন্টের ইম্প্যাক্ট, এই আজকেও যে ঐক্যফ্রন্টের মধ্যে নানান রকম চ্যালেঞ্জেস দেখা যাচ্ছে, এটা কিন্তু মূল কারণ এই নয় যে ঐক্যফ্রন্ট মানে ব্যর্থ। মূল কারণ এই যে ইট ডিড নট গেট এনাফ টাইম এটা কনসলিডেটেড হওয়ার জন্য, ছোট 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 বিরোধে ঐকমত্যের জায়গাটা সুনির্দিষ্ট করার জন্য ওই সময়টা হয়নি। এবং নির্বাচনের আগে আপনাদের অনুষ্ঠান সহ বাংলাদেশের টেলিভিশনগুলিতে কিন্তু সুব্রত দা এবং ওনাদের সঙ্গের আরো অনেকেই এই কথাগুলি দাবি করেছেন, এটা না হলে নির্বাচনটা ভালো হবে না, ভালো হবে না, ভালো হবে না। এই কথাটা আমি এতক্ষণ বললাম এই জন্য যে এটাই বাস্তব, যে এই বিষয়গুলি আগে উদ্যোগ না নিয়ে, আগে বাস্তবায়ন না করে নির্বাচনটা যে হয়ে গেল, এটার তো প্রেক্ষাপটটাই তো তৈরি করা হয় নাই, এনেবলিং একটা প্রেক্ষাপট। তারা যে বলেন প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, না 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 দাঁড়ান, আপনি কথাগুলিকে ওইভাবে নিয়েন না। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি খুব তুচ্ছ বিষয় ছিল, খুবই তুচ্ছ, এবং এটা প্রতিশ্রুতি ছিল না, এটা ছিল মনে করেন আকারে ইঙ্গিতের কথা। প্রতিশ্রুতি একটা অনেক বড় শব্দ, কিন্তু এটা প্রতিশ্রুতি ছিল না। এটা আমরা জানি ওনারা কিভাবে কথা বলেছেন খুবই প্রাইভেট টার্মসে, প্রধানমন্ত্রী কিভাবে এটাতে এক ধরনের মানে মানে কি বলবো, একটা নীরব মানে নিষ্পৃহ সম্মতির মতো বলেছেন, প্রশ্নবোধক সম্মতি। তো ওই আলোচনা না, এবং সেটাও কিন্তু খুব তুচ্ছ বিষয়। সেটা কি ছিল যে ওই অ্যারেস্ট আর করা হবে না, কথাটা বুঝছেন, তারপরে ওই কারোর বিরুদ্ধে নতুন করে মামলা হবে না, এরপরে এই জাতীয় কিছু, আর তালিকা দিয়েন যদি দেখা যায় যে তাদের এই মামলাগুলি ভুয়া, আমরা তাদেরকে কি করা যায় দেখব, কি করা হবে এটাও বলে নাই। আমরা পত্রপত্রিকায় দেখি নাই, আমরা খুঁজে পাই নাই, ওনারাও বলেন নাই যে সুনির্দিষ্ট কিছু, বরং ওনারা বলেছেন যে প্রধানমন্ত্রী কিছু বলেন না। এখন আমি এটা কিন্তু দোষারোপের জন্য বলছি না, আমি একাডেমিক ডিসকাশনের জন্য বলছি। সুতরাং আমরা তো ধারণাই করা উচিত ছিল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যে নির্বাচনটা তো শেষ পর্যন্ত ভালো হবে না। এখন কতটা ভালো হবে না জায়গাটাতে আমি মনে করি এটা রিসার্চের দাবি রাখে। সুব্রত দ্বারা তো কোনো প্রমাণও রাখতে পারেন নাই, যে প্রমাণ বলতে যে কোর্টে যাবেন, কোর্টে যাওয়ার আলোচনা হয়েছিল। উনি ওয়ান অফ দি বেস্ট লয়ার্স ইন বাংলাদেশ, ওনার নেতা ডক্টর কামাল হোসেন দি বেস্ট লয়ার ইন বাংলাদেশ, কিন্তু দে আর নট প্রিপেয়ার্ড টু টেক দি কেস ইনটু দি কোর্ট, বিকজ কোর্টে গেলে কিছু প্রমাণাদি লাগে। আমারটা করেছে, না না করেছেন, আমারটা করছে, আরো হবে, না না আরো হবে, কিন্তু এটা কতটা স্ট্রং কেস হবে যে যদি কোর্ট পক্ষপাত দুষ্ট হয়, গিভেন প্রুফের কারণে কোর্ট যে বাধ্য হবে যে না উপেক্ষা করতে পারবে না, এরকম একটা মানে ইনডমিটেবল কেস হবে কিনা এটা আমার সন্দেহ আছে, কারণ আমরা ওইরকম দেখি না। কিন্তু
আমরা এটা বলছি। তো এখন কথাটা হলো যে যদি আমার প্রস্তুতির জন্য এটা ব্যাঘাত হয়ে থাকে, আমার মনে হয় যে তাদের এখন দায়িত্ব হবে এটা সংসদ কার্যকর করা না। আমি এটা সুব্রত দা ছিলেন না, আমি নিজে অনেক টকশোতে গত কিছুদিন যাবৎ বলছি, আই এম নট হ্যাপি উইথ দি ইলেকশন। এবং আমি আমার দায়িত্বে বলতে পারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হ্যাপি না ইলেকশনটা আলটিমেটলি যে রেজাল্টটা হয়েছে। এবং শেখ হাসিনা এটা কম্পেনসেট করবে, কিন্তু কম্পেনসেট করাটা মানে এই না যে উনি স্বেচ্ছায় কেউ একটা চিঠি লিখবে আর উনি দিয়ে দেবে। এটা একটা দীর্ঘ প্রচেষ্টার দরকার হবে। আমরা দীর্ঘ প্রচেষ্টার কথা বলি, রাজনীতি কোনো শর্টকাট জায়গা না। 24 বছরের শাসনামলে 13.5 বছর বঙ্গবন্ধু জেলে থেকে আন্দোলন সংগ্রাম করে যেই মুক্তিযুদ্ধের দিকে বাংলাদেশকে নিয়ে গেছেন, এটা কিন্তু কোনো শর্টকাটে হয়নি। এটা হঠাৎ করে 7ই মার্চের একটা মনে হইল আর ভাষণ দিয়ে সবকিছুর সূত্রপাত হয়ে যাবে, এভাবে কাজ করে না জিনিসটা। তো যদি তখন এটা কাজ না করে, অন্য কোথাও কাজ না করে, তো বাংলাদেশে কাজ করবে না, করবে কিভাবে? আমরা যে বলি আমাদের গণতন্ত্র শক্তিশালী হয় না, কোথায় গণতন্ত্র শক্তিশালী হয়েছে? কোথায়? ভারতে। ভারতে এখন আপনি কি খেয়াল করছেন যে মোদির বিজেপির বিরুদ্ধে অভিযোগ যে সিবিআই কে এখন বলা হচ্ছে এটা বিজেপির অঙ্গ সংগঠন হয়ে গেছে। সাচ ইজ দেয়ার বিহেভিয়ার। তাদের চিফ জাস্টিসকে বলা হচ্ছে যে উনি সরকারের কাছ থেকে মানে মতামত নিয়ে পলিটিক্যালি সেন্সিটিভ কেসেসগুলি নির্ধারণ করেন কাকে কোন বেঞ্চে দিবে। এবং এগুলো নিয়ে আপনি জানেন যে 4 জন সুপ্রিম কোর্ট জাজ প্রকাশ্যে এসে বিদ্রোহ করেছিল, আনপ্রেসিডেন্টেড ইন দি হিস্ট্রি অফ ইন্ডিয়ান জুডিশিয়ারি। আপনি যদি দেখেন ভারতের মতো গণতন্ত্রে ব্যাংকগুলি বাংলাদেশের চাইতে আরো বেশি নৃশংসভাবে লুটপাট করা হয়েছে এবং এখনো অব্যাহত আছে। আইসিআইসিআই ব্যাংকের এমডি একটা দুর্ধর্ষ মহিলা, আই ইউজ টু রেসপেক্ট হার, তার স্মার্টনেসে, তাকে মানে 3,500 কোটি রুপির একটা কেস, তার বিরুদ্ধে 3,500 কোটি রুপি। তো গণতন্ত্র কি, কোথায় গণতন্ত্র ঠিকভাবে কাজ করছে আমাদের মতো একটা দেশে? আপনি আমার একটা এক্সাম্পল আমি সবার কাছ থেকেই আমি দাবি করব, একটা দেশের নাম বলবেন আমাদের সাথে অর্থনীতি এবং অন্যান্য সামঞ্জস্য রেখে যেখানে মানে দেশটা উন্নতি করেছে এবং গণতন্ত্র শক্তিশালী ছিল। আমি এটার বিপক্ষে বলার জন্য এই কথাটা বলছি না, কিন্তু আমাদের তো কিছু ধারণা পেতে হবে কোথায় কিভাবে কাজ করে। আমরা যখন দেখি মালয়েশিয়া, আমরা যখন দেখি সিঙ্গাপুর, আমরা যখন দেখি কোরিয়া, আমরা দেখি তারা উন্নতি করেছে এট দি কস্ট অফ ডেমোক্রেসি। কিন্তু আমি এটা সাজেস্ট করছি না, আমি বলছি বাংলাদেশে এটার উল্টো হচ্ছে। বাংলাদেশ গণতন্ত্রের অত্যন্ত গৌরবজনক সংগ্রাম অব্যাহত রেখে উন্নতি করছে, এটা ইউনিক। সুতরাং এখানে আর প্রত্যাশাটা আমরা কোথায় নিব, এটার জন্যই বলছি যে যেমন ঐক্যফ্রন্টের সকলে পার্লামেন্টে গিয়েও আন্দোলন করবে, রাস্তায়ও করবে, কোর্টেও করবে, ইভেন বিদেশিদের কাছেও মানে করবে, মানে আবেদন জানাবে টু অ্যাক্ট, জাতিসংঘের কাছে বলবে তোমরা অ্যাক্ট করো, সব করবে, পার্লামেন্টও করবে। আর ডক্টর কামাল হোসেনের জন্য এটা সবচেয়ে বেশি হবে সবাইকে বুঝিয়ে, আরো একমত যারা বামপন্থী দল সহ অনেকগুলি রাজনৈতিক দল সবাইকে নিয়ে এখনো যদি আমরা আমাদের নির্বাচন ব্যবস্থাটাকে উন্নত করার জন্য কাজ করি, যদি আগামী 5 বছর পরও আমরা একটা নির্বাচন ব্যবস্থা সুস্পষ্টভাবে দাঁড় করাতে পারি, একটা জাতির জীবনে 5 বছর ইজ নট এ বিগ টাইম। এটার জন্য সুব্রত দ্বারা ডক্টর কামাল হোসেনরা স্মরণীয় হয়ে থাকবেন। এবং আমি এই কথা বলে শেষ করছি যে প্রধানমন্ত্রী সম্ভবত এইরকম একটা স্টেটস পার্সনের ভূমিকা রাখার জন্য প্রস্তুত, আপনারা এটার অ্যাডভান্টেজ নেন। জি, আপনার মন্তব্য শুনবো, তারপরে অন্য বিষয়ে আমরা যাব। জি, যে আলোচনা এতক্ষণ হলো তার প্রেক্ষিতে আপনার মূল্যায়ন বা যেটা সর্বজন গ্রাহ্য বিদিত ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি, সেটি হচ্ছে অবশেষে আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যক্ষ করেছি। এমনকি যাদের নিবন্ধন বাতিল হয়ে গেছে তারাও পরোক্ষভাবে কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। জি, নির্বাচন দিবসে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে ভিন্ন বিষয়, কিন্তু যখন প্রার্থিতা প্রত্যাহারের সর্বশেষ তারিখ ছিল সেই সময় পর্যন্ত তারা কিন্তু প্রত্যাহার করেনি। সুতরাং ব্যালটে তাদের প্রতীকগুলো স্থান পেয়েছে এবং শেষ অবধি
এখন পর্যন্ত সেইভাবেই বিষয়টা বিদ্যমান আছে। আর যে বিষয়টি মোটা দাগে পুরো সিনারিও শান্তিপূর্ণ ছিল, খুন খারাপির কিছু ঘটনা ঘটেছে আমরা জানি, এবং সেগুলো মেইন স্ট্রিম ঘটনায় পরিণত হয়নি, আইসোলেটেড বিভিন্ন পকেটে এই কাণ্ডগুলো হয়েছে। এবং এক ধরনের ব্রড সেন্সে বাধাহীনভাবেই লোকজন কিন্তু ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে, অনেকে নেয়নি, সেটা ভিন্ন বিষয়, বিভিন্ন কারণে। আর সামগ্রিকভাবে আমরা যদি এটা পোস্টমর্টম করতে চাই, তাহলে পুরো প্রক্রিয়াটির সাঙ্গীকরণ করতে হবে। আপনার যে নির্বাচন ট্রাইব্যুনালে মামলাগুলো হয়েছে, সেগুলোর অন্তিম দশা কী দাঁড়ায়, সেইগুলো শেষ না দেখে চূড়ান্ত মন্তব্য করা যাবে না, যদি পুরো স্পেকট্রামটা নিয়ে আমরা কথা বলতে চাই। এবং আমি আমাদের নাইমুল ইসলাম খানের কথার সূত্র ধরে বলতে চাই যে আসলে সিস্টেমিক যে চেঞ্জগুলো আনা দরকার আমাদের সিস্টেমটাকে ফুল প্রুফ করার জন্যে, সেই জায়গাগুলোতে আসলে একটু নজর দিতে হবে। ইভিএম নিয়ে নানান রকম স্পর্শকাতরতা ছিল, সেই কারণেই কমিশন শেষ অবধি ওই লটারি করে ছটা আসনে বিষয়টাকে সীমায়িত করেছে। যদিও প্রথমে চিন্তা ছিল 150, সেখান থেকে 100, তারপরে 48 থেকে 6টা। এখন আপনার যে কাস্টিং রেটটা পেপার ব্যালটে যেরকম, তার সঙ্গে গুণগত পার্থক্য রচিত বা সূচিত আছে ওই 6টি ইভিএম পরিচালিত আপনার আসনগুলোতে। খেয়াল করে দেখেন, মার্কড একটা ডিফারেন্স আছে। জি, এ কারণেই কি সিইসি বলছেন যে ভুল ত্রুটি ছিল বা বোধগম্য হবার বিষয়ে একটু ঘাটতি ছিল? এটা তো একটা ধরেন সেলফ কনফেশনের মতো ব্যাপার, খুব গঠনমূলক ইতিবাচক একটা দৃষ্টিকোণ থেকে। মানে ধনুর্ভঙ্গ একটা পণ নিয়ে যদি বসে থাকেন, তাহলে তো আপনি আপনার নিজের চেহারাটা দেখছেন না আয়নায়। সেই বিষয়টাও কিন্তু আসলে ওইভাবেই দেখতে হবে। মানে তার কথার সূত্র ধরে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টাটা ঠিক হবে না। আর এখানে যে বিষয়টি আমি বলতে চাই, সেটা হচ্ছে ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমে বা মেজরিটেরিয়ান এই ধারায় অবস্থাটা এরকমটাই হওয়ার কথা। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে ওই বিষয়টি নিয়ে বক্তব্য হাজির করতে হয়েছে যে না, এই বঙ্গবন্ধু যেমন বলেছিলেন, একজনও যদি ন্যায্য কথা বলে তাহলে আমরা সেটা মেনে নেব। সে একই ধারায় তিনি বলেছেন যে এখানে সংখ্যায় খাটো বা কম হলেও সেই বিষয়টা মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে কোয়ালিটি অফ পার্টিসিপেশন এবং কনস্টিটিউয়েন্সি লিয়াজন এবং তার যে প্রতিনিধিত্বটা সেটা নিশ্চিত করা। সুতরাং পুরো বিষয়টাকে এই দৃষ্টিকোণ থেকে এখানে একটু আমি মানে হয়তো বিষয়টি নিয়ে আমরা একটু বিস্তারিত পরে আলোচনা করব। এই আলোচনার প্রেক্ষিতে আপনারা চারজন কথা বললেন। আপনি জানেন যে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম একটি কথা বলেছেন গতকালকে, উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে মানে ইলেকশন কমিশনকে অনুরোধ করব। এটির কি ব্যাখ্যা? দেখুন, মানে প্রত্যাশার যে ব্যাপারটি, মানে অনুরোধ করব, তার মানে কি তিনি কি প্রকারান্তরে মেনে নিচ্ছেন যে এর আগে প্রত্যাশার যে ব্যাপারটা, আপনি ইনক্রিমেন্টালি তো একটা উন্নততর স্টেজে যাওয়ার চিন্তা মাথায় রেখে এই কথাটি বলছেন। এই যে 19 জন লোক মারা যেতে হবে কেন, বা আগে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে গতবার যে উপজেলা নির্বাচন স্ট্যাগার্ড বেসিসে হয়েছে, প্রথম 2 ধাপ চমৎকারভাবে সম্পন্ন হয়েছে, পরবর্তীতে আমরা অধোগতি লক্ষ্য করেছি, ওই সব বিবেচনায় রেখেই হয়তো বা তিনি এরকম মন্তব্য করেছেন। জি, আমরা শুনলাম। আপনার কাছে আসি যে আমরা একটু ছোট করে প্রত্যেকে যদি 2 মিনিটের মধ্যে একটু আলোচনাটি আমরা এভাবে টানতে চাই যে সংসদ নিয়ে যেহেতু আলোচনা শুরু করেছি, আমরা চাই যে এই জাতীয় সংসদকে কার্যকর করবার জন্য বিরোধী দলে যারা থাকবেন, প্রধানমন্ত্রী আহ্বান জানাচ্ছেন, আওয়ামী লীগের বিভিন্ন সিনিয়র নেতারা বলছেন, বিএনপিকে পার্লামেন্টে যাবার জন্য আহ্বান জানাচ্ছেন, গণফোরামকে আহ্বান জানাচ্ছেন, এবং গণফোরামের 2 জন যে বিজয়ী হয়েছেন তাদের মধ্যে যাবার এক ধরনের আকুলতা বা ইচ্ছা এটি বোঝা যাচ্ছে। তা সত্ত্বেও দলের প্রধান ডক্টর কামাল হোসেন বলছেন তারা যাবেন না, শুরুতে বলেছিলেন ইতিবাচক। অনেকগুলো মানে ঘটনা ঘটে গেছে পরপর। আপনার কি মনে হয় একটি বিরোধী দলের চেহারা কেমন হওয়া দরকার? আমাদের সামনে যে লক্ষ্যগুলো, আমাদের যে কাজগুলো, সংসদের যে অভীষ্ট লক্ষ্য, এগুলোকে যদি আমরা কার্যকর করতে চাই, তাহলে এই বিরোধী দলের
ভূমিকা কি হওয়া উচিত? যারা নির্বাচিত হয়েছেন এখনো শপথ নেননি, সংসদে যাননি বা যাবেন না বলছেন, কি হওয়া উচিত? এবারে ছোট করে শুনতে চাই আমি সবাই। ছোট করেই বলি, জি আমি বিরোধী দলের যে চেহারাটা দেখতে চাই, জি এটা যেন গত সংসদের 10ম জাতীয় সংসদের যে তথাকথিত বিরোধী দল ছিল তার চেহারার মতো যেন না হয়। ওই চেহারাটা হয়তো খুবই হ্যান্ডসাম ছিল, খুবই সুন্দর ছিল, কিন্তু আল্লাহর বাস্তে মাপ চাই, এত সৌন্দর্যের আমাদের কোনো দরকার নেই। এতই সৌন্দর্য যে তারা নিজেদেরকে বিলীন করে দিয়েছিলেন সরকারের মধ্যে, এবং তারা শুধু বিলীন করে দিয়ে সেখানে থামেন নাই, যোগদানও করেছিলেন, এবং এটা একটা কিম্ভূত কিমাকার একটা শেপ নিয়েছিল এবার তো পুরো তারা নেই সিস্টেমটা। সেভাবে। না, এবার আমি তো সেজন্য বলছি যে ওরকম যেন না হয় আর কি। বিরোধী দল যে বা যারা হবে, সে একজনই হোক আর 5 জন 7 জনই হোক, বা 15-20 জন 100 জন হোক, সেটা যেন সত্যিকার অর্থে বিরোধী দল হয় এবং বিরোধিতাই যেন করে আর কি। তাই বলে বিরোধিতা করার খাতিরে বিরোধিতা, মানে নিশ্চয়ই। অপোজিশন ফর অপোজিশন সেক তা নয়, যে কোনো ন্যায্য বিষয়ে যেন তারা একটা স্ট্যান্ড নেয়। কিন্তু আমরা গত বেশ কয়েক বছর যাবত, অর্থাৎ গত সংসদে এরকম পাইনি। এবারকার যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, যে সংখ্যাটা বড় কথা নয়, যেন ন্যায্য কথা বলে এবং সঠিক কথা বলে, আমরা এটাই চাই, সঠিক কথা ন্যায্য কথা যেন বলা হয় এই সংসদের মধ্যে। তবে যেটা ইঙ্গিতটা আমরা শুনেছি, ওই 14 দলের মধ্যে থেকেই বিরোধী দল একটা গঠন করে ফেলা হবে। এটা তো হচ্ছে কি, ওই যে একই আবাহনীর খেলোয়াড় বা মোহামেডানের সব খেলোয়াড়দের মধ্যে 5-7 জনকে ওইদিকে দিয়ে বলা হচ্ছে যে আসো তোমরা গোল দাও আমাদেরকে। এটা তো হবে না, এরকম করে হবে না। জি সুব্রতদা, আপনার এই বিষয়ে মন্তব্য শুনবো, তবে আপনার কাছে আমার একটি সুনির্দিষ্ট প্রশ্ন আছে। ঐক্যফ্রন্ট তো জাতীয় ঐক্যের জন্য কাজ করছে, এটি আপনারা বলছেন বিভিন্ন পর্যায়ে। আমরা দেখেছি যে প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণেও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। এই আহ্বান আপনাদের কাছে কতটা গুরুত্ব পেয়েছে? না, রাষ্ট্রপতি যখন কথা বলেন তখন তো এটা অবশ্যই এটা গুরুত্ব দিতে হবে। উনি তো বলেছেন যে জাতীয় ঐক্য ছাড়া একটা দেশ এগোতে পারে না। তো এগুলো তো আমরাও বলি, এবং এবারও আমরা বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে যে আপনি এমন একটা উদ্যোগ গ্রহণ করেন, আমরা বিভাজিত সমাজটা চাই না। এই প্রত্যেক দিনেই কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কেউ কারোর সাথে বসবো না, চা খাবো না, বিয়ে শাদিতে যাব না, একটা অদ্ভুত অপসংস্কৃতি আমাদের মধ্যে চালু হয়ে গেছে। প্রধানমন্ত্রী তো আপনার গার্ডেন পার্টিতে আহ্বান জানিয়েছেন, আপনারা কি যাচ্ছেন? সেটা পরে ইনিশিয়ালি আমরা বলেছিলাম যে আপনি 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর ক্ষমতায় আছেন, এটা ইতিহাস হবে না। কে কত বেশি ক্ষমতায় ছিল, অতীতে অনেকেই ছিল, এদের কেউ নামও নেয় না, কিন্তু নেলসন ম্যান্ডেলা কয়দিন ক্ষমতায় ছিল? উনি যে রিকনসিলিয়েশনের জন্য কাজটা করেছে, যুগে যুগে উনি আমাদের মাঝে বেঁচে থাকবেন, বাংলাদেশও তারে অনেক সম্মানের জায়গায় রাখে। আমরা সেই কথাটাই ওনাকে বলেছিলেন যে আপনি একটা রিকনসিলিয়েশনের উদ্যোগ নেন, আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। শুধু নট অনলি নির্বাচন কেন্দ্রিক, আমরা টোটাল বিষয় নিয়ে আলাপ করেছিলাম। যাই হোক, সেখানে তো আমরা এখন সংসদ, আমি তো মনে করবো বাংলাদেশে বিশেষ করে গত সংসদ এবং এই সংসদের যে চেহারা আমরা দেখছি, এটা তো নতুন করে গণতন্ত্রের ডেফিনেশন লিখতে হবে। সংসদীয় পদ্ধতিতে গণতন্ত্র বাংলাদেশে, এটার জন্য বাংলাদেশে একটা নোবেল প্রাইজ দেওয়া উচিত আমি মনে করি। কারণ গতবার যারা বিরোধী দল ছিল ওরা সরকারও ছিল, এবং ওখানে যে বিরোধী দলীয় নেতা ছিলেন বেগম রওশনের সাথে, উনি কেঁদে কেঁদে বলেছেন নেত্রী আমাদেরকে বাঁচান, আমরা মুখ দেখাতে পারি না, গৃহপালিত বলে আমাদেরকে, আপনি আমাদেরও নেত্রী, জাতীয় পার্টির নেত্রী, সংসদের নেত্রী, আপনি আমাদের বিরোধী দলেরও নেত্রী, আমার মন্ত্রীদের বাদ দেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেদিকে যায় নাই। এখন আবার মাননীয় প্রধানমন্ত্রী, বাবা ঠিক আছে গতবারও ছিল, এবার আর তোমাদেরকে মন্ত্রিত্ব দেবো না, ওখানে গিয়ে বসো। উনি যা বলছেন একই কথা। 14 দলকে বলছে ওরা, ইনু ভাই আর ওই যে মেনন ভাই, 3-6 জন, ওনাদেরও বলছে বাবা তোমরাও গিয়ে এখন বিরোধী দল। ওনারা নৌকায় নির্বাচন করেছে, আবার জাতীয় পার্টির মধ্যে অনেকেই কিন্তু নৌকা নিয়ে নির্বাচন করেছে, তা আপনি জানেন। দেখেন একই সিম্বলে নির্বাচন করে এমন একটা বিরোধী দল কিভাবে আমরা পাবো? এটা তো আসলে আমার মনে হয় এটা আরেকটা নতুন। আমরা ওই 10ম সংসদে এক রূপ দেখেছিলাম, এখন একাদশ সংসদে অপেক্ষা করতে হবে যে এটার রূপ কি হবে, এবং এটার জন্য বাংলাদেশ সারা বিশ্বব্যাপী আলোচিত হবে। ধন্যবাদ আপনাকে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনি সংসদকে কার্যকর করবার ক্ষেত্রে কি দেখেন বা কি বলবেন? দেখুন, আমরা তো চাই যে সংসদে মানে ওয়েস্টমিনিস্টার ঘরানাটা আইডিয়ালি যেরকম, তার পুরোপুরি হুবহু সেরকম রেপ্লিকেশন না করে অন্তত কাছাকাছি একটা জায়গায় যাওয়া। প্যারেন্ট কান্ট্রি সেই ব্রিটেনে যেমনটি দেখেছি আমরা, আপনার শ্যাডো গভর্নমেন্টের যে কনসেপ্টটা, সেটা যাতে কার্যকর হয়, এটা
জন্য বাস্তব যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, হোমওয়ার্কটা করা দরকার, এবং অন দেয়ার পার্ট যারা বিরোধী বেঞ্চে বসবেন বা বসেছেন তাদেরও ভাবে মনোযোগী হওয়াটা দরকার। শুধুমাত্র ওয়াকআউট করা, বিরত থাকা, বয়কট করার যে সংস্কৃতি দেখে আমরা অভ্যস্ত, সেই জায়গাটায় আর কোনো অবস্থায় আমরা ফিরে যেতে চাই না। অথবা লোক দেখানো বিরোধিতা করা, সেটাও কাম্য নয়। আসলে যেই কনস্টিটিউয়েন্সির প্রতিনিধিত্ব করছেন সেই এলাকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটা ট্রেজারি বেঞ্চে থেকেও যাতে সংগঠিত করা যায়, আবার আপনার অপোজিশন বেঞ্চে বসেও যাতে সেটা নিশ্চিত করা যায়, সেই বিষয়টি আসলে কার্যকর করাটা জরুরি। নাইম ভাই, কি বলবেন সংসদ কার্যকর করবার ক্ষেত্রে কতটা আশাবাদী বা কি পরামর্শ? আমার পরামর্শ দরকার নেই, প্রধানমন্ত্রী অলরেডি পদক্ষেপ নিয়েছেন। জি, নাম্বার 1, উনি ঐক্যফ্রন্টকে একাধিকবার অনুরোধ করেছেন সংসদে অংশগ্রহণ করতে জি, বিরোধী দল হিসেবে। উনি তার বাইরেও এটার উপরে পুরোপুরি থাকা নির্ভরযোগ্য নয়, শক্তিশালী করার জন্য জাতীয় পার্টিকে তাদের ইচ্ছার বিরুদ্ধে, তাদেরকে অসন্তুষ্ট করে বিরোধী দলে মানে ধাক্কা দিয়ে বিরোধী দলে পাঠিয়েছেন। তাদের অধিকাংশের ইচ্ছা ছিল না, ওনারা সরকারে অংশগ্রহণ করতে চেয়েছিল। তারপরে উনি ওনার দলেরও অনেক সিনিয়র নেতাকে মন্ত্রিসভায় না নিয়ে তাদেরকে অন্যান্য দায়িত্ব মানে পার্লামেন্টারি দায়িত্বের মধ্যে রাখবেন, এইরকম একটা চিন্তা ভাবনা দেখা যাচ্ছে। এবং তাদেরও অনেকে বিষয়টা নিয়ে যে খুব সন্তুষ্ট তা না, তার মানে অসন্তুষ্ট খুব। নাও এই যে আমি বললাম প্রধানমন্ত্রী কিছু মানুষকে অসন্তুষ্ট করে একটা অন্য ভূমিকা দিয়েছেন। আমি একটু আগে ফেসবুকে পড়ছিলাম রাশেদ খান মেননের একটা প্রতিক্রিয়া। উনি বলেছেন যে উনি তো বিব্রতই, এবং উনি বলছেন যে ওবায়দুল কাদের প্রতিদিন আমাদেরকে পরামর্শ দেন, কিন্তু উনি ভুলে যান যে ওনার রাজনৈতিক জীবনের অনেক আগে আমরা এই রাজনীতি করেছি। তার মানে অসন্তুষ্টি আছে। এই অসন্তুষ্টিটা কিন্তু একটা এনার্জি, এটা আমরা দেখছি যে অনেকগুলি লোক অসন্তুষ্ট, প্রধানমন্ত্রীর লোকগুলিকে অসন্তুষ্ট করেছেন, আসলে কিন্তু তাই করেছেন উনি। অসন্তুষ্ট হলে তারা ক্রিটিক্যাল হবে। দিস ইজ হোয়াট দি প্রাইম মিনিস্টার ইজ আপ টু বিলিভ মি অর নট। আমরা এখানে সাদা মাটা অনেক তর্ক করব। হি ইজ অ্যাকচুয়ালি, শি ইজ অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং ডিসেন্ট মানে ভিন্ন মত, যাতে ওইখানে যেন ক্রিটিক্যাল রিভিউ হয়। এবং এই সিনিয়র নেতারা যারা নাকি এতদিন দীর্ঘদিন মন্ত্রী ছিলেন, তারা যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলির চেয়ারম্যান হন আর সেখানে মেম্বার হিসেবে আসবে বর্তমান মন্ত্রীরা, তারা কিন্তু এখানে অ্যাকাউন্টেবিলিটিতে সুযোগটা বেশি বেড়ে যাবে, তারা স্বচ্ছন্দ থাকবেন। মানে এটা কথার কথা, আমির হোসেন আমু যখন সভাপতিত্ব করবে, ওনার জুনিয়র এখন যে মিনিস্টার, সে কিন্তু রেসপন্ড করতে অনেক বেশি বাধ্যবোধ করবে, which is again going to help the parliamentary standing committees to become stronger. Now, এটা হলো একটা দিক, কিন্তু আমি মনে করি পার্লামেন্টের বাইরেও বড় রকম কাজ হবে। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বাংলাদেশের, এর চাইতে অসপিশাস 5 year নেভার কেম ফর বাংলাদেশ, নেভার এভার। সো এই 5 বছর বাংলাদেশের ইতিহাস কতটা সোনালী করা যাবে, এটা সুব্রত দা মানে আপনাদের লিগ্যাল ভাষায় বলা যায় কামাল হোসেন গংদের উপরে নির্ভর করবে, মানে আপনাদের উপরে নির্ভর করবে, আপনারা কতটা সিরিয়াসলি এটা কনসিডার করে ভূমিকা। এখন ওনারা তো নাইম ভাই, আমি নতুন বিষয়টি সূত্রপাত করি আপনার কাছ থেকেই, ভেবেছিলাম যে ওদিক থেকে আসবো আপনার কাছ থেকেই। বিএনপি সহ তারা তো আবার 6 মাসের ভিতরে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন চাচ্ছেন, তাহলে রাজনীতির চেহারা কেমন দাঁড়াবে? এইগুলি রাজনীতির রেটরিক। এখন মুশকিল হলো আমরা টক শোতে মানে মানে কম গুরুত্বপূর্ণ, কম তাৎপর্যপূর্ণ আমরা জানি, জেনেও আমরা ওইটা দিয়েই বিতর্কটা আলোচনাটা করাইতে চাই। আমরা খুব ভালো করে জানি বিএনপি যখন বলছে 6 মাসের মধ্যে আরেকটা নতুন নির্বাচন, তারা খুব ভালো করে জানে 6 মাসের মধ্যে কোনো নির্বাচন এই দেশে হবে না। দেয়ার ইজ নো
কোনো ফর অল প্র্যাকটিক্যাল পারপাস ওরকম কোনো সিচুয়েশন নাই। কিন্তু যদি ডক্টর কামাল হোসেন গং, আমি পজিটিভ অর্থে বলতেছি, যদি উদ্যোগটা নেয়, কারণ অসন্তুষ্ট গ্রুপ কিন্তু ইসলামীর কি যেন শাসনতন্ত্র আন্দোলন ছিল না একটা, তারাও কিন্তু অসন্তুষ্ট, বামপন্থীরা অসন্তুষ্ট, সবাই মিলে যদি কাজ করে এবং এটা লিডারশিপ যদি ডক্টর কামাল হোসেন দেয়, আমার কেন জানি মনে হয় আমরা একটা যেটাকে বলে একটু এগিয়ে দ্বাদশ নির্বাচন পেলেও পেতে পারি উইথ অল দি পরিবর্তন অ্যাকমপ্লিশড। কিন্তু এটার জন্য একটা সহযোগিতার পরিবেশে যাইতে হবে। এখন আমরা যদি সারাক্ষণ ওইভাবে কথা বলি, বিএনপি বলছে, বিএনপির রাগ, বিএনপির অনেক স্টেক হোল্ডার আছে, অনেক রকম কিছু বইলা সন্তুষ্ট রাখতে হয় যতক্ষণ পর্যন্ত না তারা একটা দিশা পাচ্ছে। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু তারপরেও আমি মনে করি ডক্টর কামাল হোসেন ইজ এ কাইন্ড অফ পার্সোনালিটি যিনি এইগুলিতে, ওনার যদি শরীর স্বাস্থ্যে কুলায়, আমি অতটা ডিটেল জানি না, আমি মনে করি বাংলাদেশে ডক্টর কামাল হোসেনও তার জীবন সায়ান্নে এখন একটা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, শেখ হাসিনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, সকল বিরোধী দল এবং সরকারি দল মিলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আমি মনে করি দ্বাদশ সংসদ নির্বাচনটা একটা সিগনিফিকেন্ট কিছু হতে পারে। এবং সেটা আমি আবারও বলছি, এটা নির্ধারিত সময়ের আগে হলেও হতে পারে যদি অ্যামিকেবলি কাজগুলি করা যায়। জি, আপনার মন্তব্য? না, নয়ন ভাইয়ের বিশ্লেষণ তো ঠিকই আছে, ওনার দিক থেকে উনি রাজনৈতিক বিশ্লেষক হয়ে গেলেন আর কি। উনি এতদিন ছিলেন সংবাদ বিশ্লেষক, এখন তো আসলেই ওনার নির্বাচনের আগে থেকে ওনার কথা সবাই কিন্তু মনোযোগ দিয়ে করেছেন। হ্যাঁ, আজকে তো অসাধারণ। আপনারা কি মনে করেন না ঠিকই আছে নির্বাচনের দাবি বা যে দ্বাদশ সংসদ? না, এটা যেহেতু আমি তো বলেছি যে জনগণ প্রতারিত হয়েছে, জনগণ ভোট দিতে পারে নাই, আমরা তো আছি, তো সেই জায়গায় তো আমরা বলবো যে একটা দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচন দেওয়া দরকার। এই বললেই তো সেটি হবে না, সেটির জন্য যে কথাগুলো তিনি বললেন, যারা এখন বলতেছে আমরা নির্বাচিত, আপনি এইসব কি বলবো, এগুলো কথা যদি এইভাবে বলেন তো মানুষ এগুলো হাসাহাসি করে। সবাই দেখেছে, সবাই চোখ আছে না, দেখেছে রাতে কি হয়েছে, দিনে কি হয়েছে, জনগণ ভোট দিতে পারে না, ওখান থেকে নির্যাতিত হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখন মামলাতে জর্জরিত, ভিতরে জায়গা নাই, তারপরেও দেখেন হাইকোর্টে গিয়ে কি ধরনের অবস্থা, এবং সিরিজ বেরোচ্ছে আর কি। এগুলো থামে না। মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করে আপনি দয়া করে এগুলো থামান। মানুষের ঘরে ঘরে কান্না, হাহাকার, এগুলো বুঝতে হবে। মানুষের মনে আর কষ্ট দিয়ে নেই যে গ্রেপ্তারি যেটা চলছে এবং গায়েবী মামলা প্রত্যেকদিন নিউজ পেপারে দেখতেছেন, তো এগুলোর থেকে তো সরকারকেও বেরিয়ে আসতে হবে। ওনারা যদি মনে করেন যে আমরা এইভাবেই আগামী 5 বছর চালিয়ে যাব, এটা তো হিতে বিপরীত হবে। নয় ভাই যে দৃষ্টিকোণ থেকে কথাগুলো বলছে, যত দ্রুত সম্ভব একটা রিকনসিলিয়েশন করে জাতিকে ঐক্যবদ্ধ করে, যেটা রাষ্ট্রপতিও বল, আমরাও তো একই কথা বলছি, আমাদের জাতীয় ঐক্যফ্রন্টের কথা তো একই। তাহলে সেই জায়গায় একটা শান্তি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে আপনি তো কতগুলো শুধু দলীয় চিন্তা করলে তো হবে না, এখন তো সকলকে অ্যাকোমোডেট করতে হবে এবং তারা কে কী বলতেছে সেটা গুরুত্ব দিতে হবে। ওই জন্যই উনি বলেছেন যে আমরা যেটা বলছি যে দ্রুততম সময়ে একটা নির্বাচন দেন, সেই জন্য সংলাপ করেন। আপনি চায়ের দাওয়াত দিয়ে পিঠাপুলি খাওয়াবেন, আর গার্ডেন পার্টি বলবেন একবার, আরেকবার বলবেন। আপনি রাগ না করলে আমি ছোট একটা কথা বলি, এটার মধ্যে এই যে পিঠাপুলির কথাটা, আমি যদি ডক্টর কামাল হোসেনের জায়গায় হইতাম, আমি এটাতে যাইতাম, যাওয়ার সময় গেটে বলতাম নির্বাচন মোটেই গ্রহণযোগ্য হয়নি, আপনি যা বলছেন, এবং পিঠা খাওয়ার সময়ও বলবেন, পিঠা খাওয়ার পরেও বলবেন, আবার আসার সময় দরজায় বলবেন, বিদেশিদের কাছে বলবেন, জাতিসংঘের কাছে বলবেন। আপনার বলা থামাইতে হবে কেন? আপনি বলবেন আরে ভাই গণভবন তো এটা আমাদের। না না, সেটা তো না গিয়েও বলা যায়, সেটা তো না গিয়েও বলা যায়। পিঠাপুলি বাংলাদেশের মানুষের টাকায় তৈরি হয়েছে, বাংলাদেশের কৃষকের তৈরি করা। সেখানে তো সকাল বিকাল এগুলো চলতেছে। প্লিজ যান। না না, এখানে সকাল বিকাল চলতেছে। এখানে আমি একটা মন্তব্য করতেছি। আমার হাজার হাজার, এটা আমি জাস্ট বাইরে থেকে বলছি, কোন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, আমার হাজার হাজার সহকর্মী তারা জেলখানার মধ্যে মরতেছে, তাদের বাপ মা এসে এখানে হাইকোর্টের দরজায় আর কোর্টের দরজায় গড়াগড়ি খাচ্ছে, এই সমস্ত করছে, কাঁদতেছে, আর সেই সময় আমি গিয়ে পিঠাপুলির উৎসবে 100% আপনি যাবেন, এই কথাটাও বলবেন। এটা আমি আপনার সাথে একমত না ভাই, আমি এটা অনেস্ট কথা বলি। আমার বাবা যখন মারা গেছে বা আপনাদেরও যখন বাবা মারা গেছে, ওই বাড়িতেই হাসি ঠাট্টা হয়, ওই বাসাতেই খাওয়া দাওয়া নিয়ে আলোচনা হয়, রান্না হয়, আনে, এটার আবার সমালোচনা হয়। আমরা এই ধরনের কথা তুলে লাভ নেই। বাস্তবতা হচ্ছে
তারা জেলখানায় আছে, তাদেরকে বের করার জন্য লিগ্যাল প্রসেসে রাজনৈতিক দলগুলির দায়িত্ব যে উকিলদের নিয়ে করে এটা করা, এবং ওইখানে গিয়ে প্রধানমন্ত্রীর কানে কানে বলে যাই করেন আপা বা মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কিছু লোক একেবারে সত্যি সত্যি নিরীহ, তাদেরকে একটু ছাড়ার ব্যবস্থা করেন। সেটা বলার জন্য ওখানে যেতেই হবে? না না না, ওই চা খেতেই হবে? আপনি আমার ত্রুটি ধরেন না, আমার প্রস্তাবটা ইমপ্রুভ করেন। আমার যদি 1 ঘন্টা সময় দেন আরো ত্রুটিহীন ভাবে আমি বলতে পারবো, কারণ সংক্ষেপে বলতে হয়। আমার কথা হচ্ছে ওইখানে যাইতে গিয়া বলবেন, ঢুকতে বলবেন, বাইরে হইয়া বলবেন, প্রেস ক্লাবে বলবেন, জাতিসংঘরে বলবেন, কোর্টে গিয়া বলবেন, রাস্তায় বলবেন, মিছিল করে বলবেন, জনসভা করে বলবেন। আমি বলছি সব জায়গায় যান, ওই গণভবনটা বাদ দিয়েন না। না না, তা আমরা তো সংলাপ That is my পেয়েছি। point. আপনার সঙ্গে আমি একমত, খালি একটু সংশোধনী দিই। বলেন। ওই গেটে গিয়ে বলবেন যে মানি না মানবো না, ভেতরে গিয়ে আপনি যখন বলছেন না তখনও মানি না মানবো না। একটু সংশোধনীটা হলো সবকিছু করেন, পিঠা আর পুলি আর চা ইত্যাদি খাইয়েন না। না 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 না, ঠিক আছে, খাবেন না কেন? রিকনসিলিয়েশনের যে কথাটি আপনি রিকনসিলিয়েশন চাইলে খাইতে হবে, খাইবেন ও অন প্রটেস্ট, রাইট। জি, বেশি খাইতে হবে না, টোকেন খান। আমি নাইমের স্পিরিটের সঙ্গে পরিপূর্ণভাবে একমত। কোনো অবস্থায় ইনকমিউনিকেট হওয়া যাবে না। এখানে ব্যক্তিগত বিষয় তো নয় এটা যে ব্যক্তিগত পর্যায়ে আমরা গোসা করি, রাগ করি, নো। ওই মাইন্ডসেটটা থেকে বেরিয়ে আসতে হবে। পার্টিসিপেশন ইন টোটালিটি সেটা এনশিওর করতে হবে। সকল কিছু বেয়াদবি নিয়েন না, আমার বলতে দিয়ে বঙ্গবন্ধুরে ফাঁসির জন্য রেডি করে রাখছিল, সেখান থেকে বাইর করে হি ওয়াজ নট ইভেন আওয়ার বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। উনি ভুট্টোর সাথে কথা বলে নাই ভাই। আমার কথাটা হইলো, আমরা এটা উনি যেটা বলেছেন, প্রতিটি অপরচুনিটিকে নিজের উদ্দেশ্যের জন্যই ব্যবহার করেন, কিন্তু কৌশলটা তো সঠিক হইতে হবে। সুব্রত দা, আমি আবারও বলতেছি, আমি মানে করজোরে বলি, একটা অপরচুনিটি মিস করেন না। টেক ইচ এন্ড এভরি অপরচুনিটি, দিস ইজ মাই পয়েন্ট। আর কিছু যোগ করবেন না? আমি ওনার কাছে যাব। জি না, আপনি এই বিষয়ে যদি শেষ কিছু বলেন। রিকনসিলিয়েশনের কথা বারবারই তো উচ্চারিত হচ্ছে। আসলে আমরা প্রত্যেকেই তো চাই, প্রতিটি নাগরিকও চায়। কারণ এই যে নির্বাচন নিয়ে আমরা যে কথাগুলো বললাম, নাইম ভাই অনেকগুলো কথা একেবারে ভবিষ্যৎবাণীর মতো বা তার সম্ভাব্য ফোরকাস্টের জায়গা থেকে তিনি বলেছেন। নির্বাচনের আগেও আমরা শুনেছি তার অনেক কিছুই ফলেছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমরা সত্যিকার অর্থে অভিযোগের তীর তো উঠেছে, সেই অভিযোগের তীর বলি, আঙ্গুল বলি, এটিকে বাদ দিয়ে এই ধরনের উদ্যোগ ছাড়া আমরা কি সত্যিকারের যে যাত্রা এগোনোর জায়গা সেখানে কি যেতে পারবো? আমি ভাবছিলাম পরে বলবো, যাই হোক আপনার যখন কথাটা বলুন, আমরা অন্য বিষয়ে যাব। না, অন্য বিষয়ে যাওয়ার আগে আমি বলি, আমি কিন্তু ওই শেষের কথা যেটা নাইমুল ইসলাম বলেছেন, আমি তার সঙ্গে একমত। আপনাকে যতগুলো অপরচুনিটি আছে সেগুলো আপনাকে সিজ করতে হবে। তার মধ্যে এটা বোধহয় পরবর্তী পর্যায়ে আপনি আলোচনা করতেন, প্রথম অপরচুনিটি হচ্ছে ওই পার্লামেন্টে যাওয়া না যাওয়ার ব্যাপারটা। কারণ আপনি রাস্তায় আপনি 1000টা মিছিল করুন, আপনি মানববন্ধন ইত্যাদি ইত্যাদি কী কী আছে সব কিছু করেন, কিন্তু ওখানে যাওয়াটা এবং গিয়ে ওখানে একটা কথা বলা বাইরে 1000টা কথা বলার চেয়ে অনেক বেশি দরকারি, অনেক বেশি মূল্য। সমস্ত পৃথিবী জানতেছে এবং ইউ উইল বি অন রেকর্ড। এই রেকর্ডটা এই রেকর্ডটা কোনো সময় নষ্ট করা হবে না। আপনি কি বলছেন না বলছেন সমস্ত জাতি জানেন। কিন্তু আপনি যাবেন না, কী জন্য যাবেন না? যে ইলেকশনটা রিগড হয়েছে, ইলেকশনটা ঠিক হয় না, এই সেটা বলবার জন্য আপনি ওখানে যান, গিয়ে বলেন যে ওটা ঠিক হয় না ইত্যাদি। কিন্তু একেবারে যাবেন না, এটা আমি একমত না। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা আমি ওই দৃষ্টিকোণ থেকে বলেছি না, ভুল বুঝবেন না, ওই দৃষ্টি থেকে। এটা আফটারঅল একটা উৎসব, এটা বিজয়ের একটা পার্ট অফ দি সেলিব্রেশন। এই যে চায়ের শুভেচ্ছা বিনিময়, আমি শেষ করি না, আপনি শেষ করেন। এই জায়গাটা যদি বলতেছি, আপনি অ্যাড করে দিতেছি যাতে আপনি মানে রেসপন্ড করতে পারেন। যে আমি কিন্তু বলি নাই আপনি জীবনে কোনোদিন খান না এরকম করে খাবেন। আমার কথাটা হলো, আপনি যাবেন, টোকেন খাবেন এবং আপনি বলবেন, আপনি কানবেন যে আমার নেত্রী জেলখানায়, ভাল লাগতেছে না মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে সুযোগ দেন, আমরা অংশগ্রহণ করি। শেষ করছেন? আমাদের এত কর্মী, জি জি, আচ্ছা, হ্যাঁ, আমাদের নেত্রী জেলখানায়, আমার ভাল লাগছে না, কানবেন ইত্যাদি বললেন তো। হ্যাঁ, এবং এর পরেরটুকু শুনেন, আপনি তো বলছেন টোকেন একটু খেয়ে চলে আসবেন, একটা বিস্কুটের টুকরা খেয়ে চলে আসবেন। আমি বলবো ওটাও খাবেন না, অন প্রটেস্ট খাবেন না। এইটাই প্রটেস্ট করবেন যখন ভালো করে করেন। আপনি যান, আপনি আমন্ত্রণ রক্ষা করেছি আপনার, আপনি আমার সঙ্গে
হৃদ্যতাপূর্ণ পরিবেশটা সৃষ্টি করতে চান, আমি এটা সাড়া দিয়েছি, কিন্তু আমাকে মাফ করবেন, আমার লোকেরা জেলখানাতে এটা খেতে পাচ্ছে না, ওখানে তারা রুটিটাও এখন হয়তো পাচ্ছে না, বা ওখানে কষ্ট পাচ্ছে, বা মাননীয় খালেদা জিয়া জেলে আসেনি, যা খুশি যে কোনো ইয়েতে পরের দিন এটাই জাতি জানতে পারবে যে এরা বেইমানি করেন নাই, এরা তাদের কর্মীদের সঙ্গে, তাদের নেতাদের সঙ্গে, যারা জেল জুলুম সহ্য করতেছে ভিতরে আছে, তাদের সঙ্গে বেইমানি করেন নাই, খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করেন নাই, গেছে বরং খালেদা জিয়ার পক্ষে বলার জন্য গেছে, কিন্তু খায় নাই। জি, আমি প্লিজ আমি এটুকু বলবো, এই স্ট্র্যাটেজিটা কিন্তু বাতিলযোগ্য স্ট্র্যাটেজি না, কিন্তু আমার কথা হলো, এটাও আমি অন রেকর্ড আজকে বলে রাখছি, দিস ইজ অলসো এ ভ্যালিড স্ট্র্যাটেজি, বাট দিস ভ্যালিড স্ট্র্যাটেজি উইল রিকোয়ার 15 years টু অ্যাচিভ সামথিং। ইফ ইউ ওয়ান্ট থিং ফাস্টার, তাহলে ওই প্রোটেস্টটাও অন্যরকম করে করতে হবে। দাওয়াত খাওয়ার আপনি খাবেন নাটা হবে না, আপনি সামান্য খাবেনটা হবে, আপনি দরকার হলে বুকে একটা কালো বেজ নিয়ে যান। মানে আমার কথা হচ্ছে প্রোটেস্ট আপনি করেন, কিন্তু আপনি হোস্টকে অ্যানয়েড করেন না, তাহলে আপনার অন্য পারপাস, আপনি কিন্তু অ্যানয়েড করে আসতে পারবেন, কিন্তু আপনার ভবিষ্যৎ ডায়ালগের জায়গা আবার 2 বছর পরে আরেকবার দাওয়াত হবে, এর আগে হবে না। খালেদা জিয়া বিএনপি জীবনে যত অপরচুনিটি মিস করছে, এইটার প্যারালাল আছে কোথায় জানেন? ফর দি প্যালেস্টিনিয়ানস। তারা জীবনে যত অপরচুনিটি পেয়েছিল, বেস্ট অফ দি বেস্ট অপরচুনিটি মিস করছে আরো কিছুর আশায়। এখন এটা কমতে 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 প্যালেস্টাইন এখন আর কিচ্ছু নাই, এরকম অবস্থা হয়ে গেছে। তারাও হয়তো একদিন জয়ী হবে, অনলি গড নোজ কবে, কিন্তু চোখের সামনে দেখা যাচ্ছে না। বিএনপির জন্য আমি বলে দিলাম, যদি বিএনপি এই না যাইতে থাকে, তারা আগামী 5 বছরও কিচ্ছু হবে না, এটা আমি অন রেকর্ড বলে যাচ্ছি, বিকজ দিস ইজ এ রং স্ট্র্যাটেজি। তা আমি তো বললাম তো, আপনি যাবে তো বটেই, কিন্তু আপনি বলছেন আপনি যে না খাওয়ার কথাটা বলছেন, এটা বন্ধ করে দেন। আপনি বলছেন যে খাইলে পরে 15 বছর বলেন যে কিছুটা খাবে। আচ্ছা আমি বলি শুনেন, কিছুটা খেলে পরে আপনি তো বলছেন না খাইলে পরে 15 বছর পিছিয়ে যাবে, আর আমার মতে কিছুটা খাইলে পরে 30 বছর পিছিয়ে যাবে। একদম ভুল বোঝাবো না। এই যে আলোচনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইস্যু এসছে, এটি আলোচনা হচ্ছে সর্বত্র, সংসদে যাওয়া, শপথ নেওয়া এবং সংসদে যাওয়া না যাওয়া নিয়ে বিএনপির আপনি জানেন কয়জন, এবং আপনাদের গণফোরামের, এবং যতদূর গণমাধ্যম সহ এবং রাজনৈতিক ওয়াকিবহাল মহল যেটি বলছে যে সুলতান মোহাম্মদ মনসুর যেতে চান, শপথ নিতে চান, পার্লামেন্টে যোগ দিতে চান, মোকাব্বের খানও যেতে চান, কিন্তু আপনারা শুরুতে ইতিবাচক বললো, কেন এখন পিছিয়ে এলেন যাবার বিষয়টিতে? আপনাদের ইতিবাচক তো দুইভাবে হতে পারে। জি, এখন জনগণ প্রতারিত হয়েছে, ভোট দিতে পারে নাই। জি, একটা ভুয়া নির্বাচন দেখিয়ে কিছু লোক বলতেছে আমরা নির্বাচিত, আমরা ক্যাবিনেট করলাম, আমরা রাষ্ট্র পরিচালক। জনগণ তো ওনাদের এই ক্ষমতা দেয় নাই। আপনাদের যারা নির্বাচিত হয়েছে, আমরা তো প্রথম দিনে এটাকে প্রত্যাখ্যান করেছি পুরাপুরি। হ্যাঁ, এতটুকু তো রাগডাক করে করি নাই। জি, তারপরে এই যে ছিটে ফোটা, ওনারা তো 300 আসন নিতে চাইছিল, ওই 300 আসন ভরার সময় দিয়ে একটা খইমুড়ির মতো এদিকে ওদিক ছুটে গেছে, সেটা নেবার জন্য এখন হর্স ট্রেডিং শুরু হয়েছে। 54 সনে আমরা দেখিনি। বঙ্গবন্ধু কেন সত্যের অনুচ্ছেদ আনলো এখানে? বলা হয়েছিল যে এই হর্স ট্রেডিংটা আমি বন্ধ করব। তা আজকে তো সেই হর্স ট্রেডিংয়ের জায়গায় এত বিশাল বিজয়ী, তারা তো এগুলো শুরু করেছে, কাউকে ডাকতেছে, কারা আলাপ করতেছে। দাদা হর্স ট্রেডিংটা আমরা বুঝি, আপনি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, ওই টানাটানি আর কি, বিভিন্ন রকমের লোভ লালসা, পদ পদবি, সুযোগ সুবিধা দিয়ে অন্য দলের এমপিদেরকে ভাগিয়ে নিয়ে আসা বা সংসদে গিয়ে বৈধতা দেওয়া। আপনারা তো এইরকম লোক নিয়ে রাজনীতি করেন। না, বলছি এটা অতীত হয়েছে, এটা অতীত হয়েছে, এবং এটা তো সব দলের মধ্যে কিছু লোক থাকে, তো সেটা ওই কিছু লোকই আবার নির্বাচিত হয়েছে। এখন বিষয়টা হচ্ছে সমাধান তাহলে কিভাবে হবে? যারা বিজয়ী হয়েছেন তারা যেতে চান, কেউ কেউ। না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। দল যেহেতু বলছে আমরা যাব না, তা আপনারা দয়া করে দল থেকে পদত্যাগ করে নতুন নির্বাচন, উপনির্বাচন দিয়ে আবার আপনারা যাচাই করে আসেন। আপনারা যদি মনে করেন যে জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে আপনারা আসেন, তারা যাদের ভোটে নির্বাচিত হয়েছেন তাদের কাছে আবার যাচাই করুন। কমিটমেন্ট কি? যাদের ভোটে নির্বাচিত হয়েছে 90% লোক বলবে যে যাবেন না, যাদের ভোটে ওনারা নির্বাচিত হয়েছেন। তা এখন নতুন করে নির্বাচন বলেছেন, এইটাই নিয়ম। নৈতিকতা হচ্ছে দল যখন নিষেধ করবে, দল যখন নিষেধ করবে তুমি এই কাজটা করো না, তো সেটা যদি আপনি ভায়োলেট করে কাজ করতে যান, তাহলে দলীয় যে শৃঙ্খলার বিষয় আছে
সেটার প্রশ্ন আছে। অনেকে এমন কথাও বলছে সুলতান মনসুর কি আপনাদের দলের লোক? হ্যাঁ, সে জয়েন করেছে গণফোরামে? জয়েন করার আগে থেকে 5 বছর ধরে কাজ করতেছে একসাথে। তারে তো বহু না না, জায়গায়- গণফোরামে জয়েন করেছেন জি উনি। হ্যাঁ। আমরা একটি না, না, বিরতিতে যাব। বিষয়টা হচ্ছে আবার যাচাই করুক জি। যে ওনারা যা এত পপুলার ভোটে আসছে, তো সুতরাং এখন দলীয় সিদ্ধান্ত মেনে ওনারা পদত্যাগ করে নতুন উপনির্বাচন হবে, দয়া করে আরেকবার ঘুরে আসেন না, অসুবিধা তো নাই। জানি না জানি ইন্ডিয়াতে মোদিরে মনে হইতেছিল যে এই মোদিরে বোধহয় আগামী 15 বছর নড়ানো যাবে না। যাবে না। কিন্তু বিরোধী দলীয় ঐক্য, শুধু ঐক্য এবং বড় বড় স্যাক্রিফাইস করা ঐক্য অলরেডি বিজেপি টলটলায়মান। আমি বলবো আরে বিএনপি জিততে হবে নাকি? বিএনপির রাজনীতি হবে আওয়ামী লীগকে হারানো, কথাটা বুঝতে হবে। বিএনপি কেন ডাকসু ইলেকশন করবে না? করবে। নিজেরা যদি মনে করে যে আমরা ভালো ভোট পাওয়ার জন্য কাজ করতে পারবো না, তো বামপন্থীদের সমর্থন দাও। যে আমার কথার কথা, ডিএনসিসি তে আপনারা যান, ক্যান্ডিডেট দেন, ক্যান্ডিডেট আপনি দিতে না পারেন ওই সাকিরে আপনারা সমর্থন দেন, মান্না ভাইরে দাঁড় করে দেন। আমি কথার কথা, বিনা চ্যালেঞ্জে যেতে দিচ্ছেন কেন? উপজেলা নির্বাচনে যান, এটি নিয়ে 10 জনও যদি আসে, 10 জনও তো আগালো। এখন আমি আবারও বলি, কিন্তু স্ট্র্যাটেজি কিন্তু সবই, এই যে কোনো একটা স্ট্র্যাটেজিতে মানে সর্বোচ্চ সম্ভাবনা তাড়াতাড়ি সুফল পাওয়ার কি, সেটা তো একটা কনসিডারেশন হইতে হবে। নাইম ভাই, আমরা একটি বিরতিতে যাই। বিরতি থেকে ফিরে এসে আমরা এই যে উপজেলা এবং ডিএনসিসি এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আশা করি থাকবেন আমাদের সঙ্গে। আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র। আবারও স্বাগত, দেখছিলেন বিএসআরএম গণতন্ত্র এখন। সুপ্রিয় দর্শক, আজকে আমার সঙ্গে 4 জন অতিথি আছেন। পরিচয় করে দিচ্ছি আবারও। মোফাজ্জল করিম, সাবেক সচিব রাষ্ট্রদূত, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান গণফোরাম, নাইমুল ইসলাম খান, সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়, এবং অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপব। আপনাদের 4 জনকে আবারও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন, যারা এই মাত্র যুক্ত হলেন তাদের জানিয়ে দিচ্ছি, আজকে বিএসআরএম গণতন্ত্র এখনের বিষয় নির্ধারিত হয়েছে নির্বাচন নিয়ে যত কথা। আমরা 30 ডিসেম্বরের নির্বাচন নিয়ে এবং এর পরবর্তী সংসদ অধিবেশন এগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা একটু একটু করে আলোচনা করতে চাই ডাকসু নির্বাচন, ডিএনসিসি নির্বাচন, উপনির্বাচন এবং যে আসন্ন উপজেলা নির্বাচন, এগুলো নিয়ে কথা বলতে চাই। ডক্টর কলিমুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আবারও আমরা দেখতে পাচ্ছি যে উপনির্বাচন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, সেখানে বিএনপি তার প্রার্থী দিচ্ছে না এবং আওয়ামী লীগ তার প্রার্থী দিয়েছে। আরও আওয়ামী লীগ ছাড়া আরও 5 জন প্রার্থী, মোট 6 জন মেয়র প্রার্থী আছেন। যদিও যে আপনার যে ওয়ার্ডগুলো নিয়ে আবার একটু সংশয় দেখা দিয়েছে, একটি রিট করা হয়েছে, আপনি জানেন। কি পরিস্থিতি দাঁড়াতে পারে এবং বিএনপি না আসাটা রাজনৈতিকভাবে বিএনপিকে কোথায় ঠেলে দেবে? শ্রী নীরজচন্দ্র চৌধুরী এই শিরোনামে একটি গ্রন্থ রচনা করেছেন, আত্মঘাতী বাঙালি। তো বিএনপি বোধহয় সেই পদাঙ্ক অনুসরণ করার দিকে ঝুঁকছে, যেটা দল হিসেবে তাদের জন্য বিপজ্জনক এবং এটা আমাদের যে গণতান্ত্রিক ফেব্রিক সেটাকেও কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করবে, এতে কোনো সন্দেহ নেই। এখন এই পথ বা ধারা অনুসরণ করে ইতিমধ্যে যে ট্র্যাকটা তারা তৈরি করেছে, সেটা এই বিষয়টাই প্রমাণ করেছে এটা কোনো ডিভিডেন্ড প্রদান করে না। আর বর্তমান বিশ্ব ব্যবস্থায় অভিমান করার কোনো সুযোগ নেই। সুতরাং নাইম যে উদাহরণটি দিয়েছিলেন প্যালেস্টাইনের, এটা সবচাইতে জলজলে দৃষ্টান্ত। এখন লস্ট অপরচুনিটি এটা খুব আসে না, আপনি যতই সরবেন ততই দেয়ালের কাছেই চলে যাবেন এবং পিঠটা যখন ঠেকে যাবে তখন আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এখনো সময় আছে পুনর্বিবেচনা করার, এবং সেটা আপনার হয়তোবা ফেস লুজ করার সামিল হবে বিষয়টা, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে তো কিছু নেই। তাদের ডাউন টু আর্থ হতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে, এবং সেই সঙ্গে বাস্তব যে অবস্থাটা, গ্রাউন্ড রিয়েলিটিটা, সেটা কগনিজেন্সে নিতে হবে। জি, সুব্রত দা।
আচ্ছা দেখুন 2014 সনের 5ই জানুয়ারি এরকম একটা নির্বাচন হলো, সেখানে বিএনপি তখন তো বিরোধী দলে ছিল পার্লামেন্ট, তারা অংশগ্রহণ করলো না। এটা নিয়ে একটা বিরাট সমালোচনা যে আপনারা অংশগ্রহণ করে বলতেন, সরকারকে আরো উন্মোচন করতেন ইত্যাদি। যে এই কথাগুলো দাদা আপনারা বলছেন, সকলেই বলছেন, তখন কি হইল, আপনার কাছে প্রশ্নটি করতে চাই, না, ওখানে আসছি, রাজনীতি তো কৌশলের খেলা, তখন বিএনপি আপনাদের কৌশলটি তখন তো বিএনপি দেখলাম যে উপজেলা নির্বাচন থেকে শুরু করে সব নির্বাচন অংশগ্রহণ করা শুরু করলো, করলো না? শুনেন, প্রথম ধাপ ঠিক ছিল, শতকরা 90টি বিরোধী দল পাচ্ছিল, দ্বিতীয় ধাপ মোটামুটি শতকরা 60-70টি পাচ্ছিল, তৃতীয় চতুর্থ পঞ্চম ধাপে গিয়ে সরকারি দল জবরদস্তি করে সব নিয়ে গেল। বিষয়টি কি এমন? হ্যাঁ, জিতলেই সব না, প্রথম দুই ধাপ তো ভালো ছিল, নিরপেক্ষ নির্বাচন হলো, হ্যাঁ, কিন্তু পরের দিকে দেখো যে সরকারি দলের অস্তিত্বই থাকে না, তখন আবার জবরদস্তি সব নিয়ে নিল। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা বিএনপিকে নিয়ে করলাম যে আসেন নির্বাচনে যাই, নির্বাচন বর্জনটা সবাই একই কথা বলছি আমরা, এটা সঠিক না, সেই পথে আমরা এগুলাম। আমরা বলছি যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সঠিক হয় না, অতীত অভিজ্ঞতা তাই বলে। যারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করে তারা সমস্ত ক্ষমতা প্রয়োগ করবে, নিজেরা আরো ক্ষমতাকে প্রলম্বিত করা। অতীত যারা করেছে খুব সুখকর হয়নি এগুলো, অন্তত আমরা সেটা তো করতে পারি নাই আলাপ আলোচনার মাধ্যমে, দলীয় সরকারের অধীন হলো, তারপরেও আমরা গেলাম। তো এই যে নির্বাচনটা দেখলাম তার কিছুটা আভাস কিন্তু আমরা খুলনাতে দেখেছি, খুলনা সিটি কর্পোরেশনে দিনের ভোট রাতে হয়ে যাব। বিশ্বাস করেন, হয়তো আমরা তখন ভেবেছিলাম যে হয়তো 2-4-5টা সেন্টার এরকম হইতে পারে, কিন্তু 300 আসনে এই কাণ্ডটা করে ফেলবে দলীয় সরকার। সেই কারণে আপনারা আর যাবেন। হ্যাঁ, নির্বাচন সম্পর্কে মানুষের যে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে এই সরকারের অধীনে একেবারে জিরোতে নেমে গেছে। ওই যে জিরো টলারেন্স আছে না, এই সরকারের আস্থা জিরোতে চলে গেছে। এটা একটা জনসমর্থনী সরকার, তার কোনো ক্ষমতাই নাই জনসমর্থন নিয়ে ক্ষমতায় থাকা। এইবারও আমরা শুনেছি তাদের যত গোয়েন্দা রিপোর্ট ছিল 3-4টা, সবটাই বলেছে 30টার বেশি আওয়ামী লীগ পাবে না। তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে যে কোনোভাবে। ওই যে বললো না বঙ্গবন্ধু শতবার্ষিকী আমাদেরই করতে হবে, 50 বছর পূর্তি আমাদেরই করতে হবে, এই যে একটা করতে হবে কইয়া এত ভয় পেয়ে গেছে, তখন 300 আসন নিয়ে হয়ে গেল। এরপরেও বলেন যে এই সরকারের অধীনে এই ক্রীড়নক একটা নির্বাচন কমিশন, সে বলে কি না, আর এসটি ইমামের কথা, যাকে ইমাম মানা হয়েছে সরকারি দলের পক্ষ থেকে, উনি কি বলেছেন, আগামীতেও যত নির্বাচন হবে এই 30 এবং 29-এর নির্বাচনের মতোই হবে। আর ওই যে হুদা সাহেব কমিশন, অথর্ব কমিশন, সে বলেছে যে এত সুন্দর নির্বাচন হয়েছে, আগামী দিনেও এর চেয়ে আরো ভালো এরপরও বলেন যে আমাদেরকে যেতে। এটা কিসের মানে, নির্বাচনে আসেন রাজনীতিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর অর্জনটি তাহলে কিভাবে আসে? আমি সুব্রতদার ক্ষোভটা আমি বুঝতে পারি এবং আমি অ্যাপ্রিসিয়েট করি তার অন্তর্জ্বালা, বা তিনি যে সাধারণ ভোটারদের যে মনের যে ব্যথাটা, যেটা এটা প্রকাশ করার প্রয়োজন মনে করেছেন, বলছেন। আমি একটু ভিন্ন মত পোষণ করি। আপনার অন্তরে যতই বেদনা থাকুক না কেন, আমি মানে বলছি আপনার বা আপনার দলের বা সাধারণ মানুষের যতই থাকুক না কেন, নির্বাচনটা কি? নির্বাচন হচ্ছে একটা ইনস্টিটিউশন। আপনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনি বিষোদ্গার করতে পারেন, সরকারের বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারেন, যা খুশি করতে পারেন, কিন্তু নির্বাচনকে আপনি সম্মান দেখাতে হবে এক, এবং আপনি অংশগ্রহণ করে প্রমাণ করতে হবে। ওই যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, আপনি গিয়ে অংশগ্রহণ করে আবার প্রমাণ করুন, বলে কি বলেছিলাম না 30শে ডিসেম্বরের মতো হবে, এই দেখলেন তো। তখন আপনার আজকে যারা মনের মধ্যে খুব কষ্ট ব্যথা পেয়েছে তাদের তখন রক্তক্ষরণ আরো বেড়ে যাবে। তারা কবে তৌবা, আপনারা তো ঠিকই বলেছিলেন। এটা প্রমাণ করার জন্য যান, এটার জন্য না গেলেন তো, একবার গেলেন 30শে ডিসেম্বরের টাকাতে গেলেন, নেড়া বেলতোরা যায়। যদি নেড়ার মাথার মধ্যে হেলমেট লাগানো থাকলে পরে বারবার যেতে পারে। নেড়ার বেলতোরা একবার কেন, সে 10 বার যেতে পারে। হেলমেট পরে যেতে হবে। আপনারা হেলমেট পরুন, অর্থাৎ আপনারা এই পরিস্থিতি ফেস করার জন্য সাংগঠনিক তৎপরতা। আপনি অস্বীকার করতে পারবেন না দাদা যে 30শে ডিসেম্বরের নির্বাচনের আগে বিরোধী দলগুলোর সাংগঠনিক তৎপরতা দৃশ্যমান ছিল না সারা দেশের মধ্যে। কারণ আপনারা ধরে নিয়েছেন
যে সবাই অ্যান্টি গভর্নমেন্ট, সবাই অ্যান্টি হাসিনা, অ্যান্টি আওয়ামী লীগ। ভালো কথা, হয়তো তারা ছিল বটে। কোটান নীরব বিপ্লব ঘটাবেন মানে আমি ওটাতে আসতেছিলাম, ওটাতেই আসতেছিলাম। আপনারা ধরে নিয়েছেন এবং আপনাদের ধরে নেওয়াটা কিন্তু একেবারে সম্পূর্ণ যে অমূলক ছিল তা নয়। যে যত জরিপ টরিপের কথা আমরা শুনেছি, ওগুলো জরিপ যে কি জিনিস আমরা জানি। এবং ওই কি বলে, আমেরিকাতেও আমরা জরিপ দেখেছি CNN এর মারফতে বা ইত্যাদিতে। হাওবার কিন্তু আপনারা নির্ভর করেছেন কিসের উপরে? যে জনগণ আপনাদেরকে রেডি হয়ে আছে ভাত টাত খাইয়া একেবারে চুলে তেল টেল দিয়া মাথা আসিয়া যে রওনা হয়ে যাবে, গিয়া ভোট দিয়ে আসবে, নীরব ভোট। আরে নীরব ভোটারকেও তো আপনি সংগঠিত করে নিয়ে যেতে হবে, কোথায় ভোট কেন্দ্রটা কিভাবে যেতে হবে, এবং কেউ যদি তাকে ঢিল মারে তাহলে পাটকেল মারতে হবে আপনাকে। এই কাজটা আপনারা করেন নাই। আপনারা এগুলো করেন, প্রস্তুতি নিন। প্রস্তুতি যেভাবে নিতে হয় বাংলাদেশ প্রেক্ষিতে, বাংলাদেশের প্রেক্ষাপটে যেভাবে প্রস্তুতি নিতে হয় প্রেক্ষাপটে সেইভাবে প্রস্তুতি নিয়ে যান। দেখুন আবার কেউ কিছু করতে পারে কিনা, 1 নাম্বার 2 হচ্ছে গিয়ে আপনার যারা এই সমস্ত অপকর্ম করেছেন আপনাদের ভাষায়, বা আপনারা মনে করেন যারা করেছে আর কি, আমি নিজেকে বলছি না এটা, কারণ আমি কোনো সমীক্ষা আমি নিজে করি নাই, কিন্তু আপনার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, যদি কেউ করে থাকে যদি আর কি, তাহলে আপনারা অন্তত পক্ষে যা যা হয়েছিল সেগুলো নিয়ে আপনারা, সেই সমস্ত জিনিস নিয়েই আপনারা জনগণের কাছে যান এবং জনগণকে বলেন যে এই ব্যাপার করেছে কিন্তু 30শে ডিসেম্বর এবার আর করতে দিও না। আপনারা সেইভাবে সংগঠন তবুও যেতে দিন, কিন্তু একেবারে যেতে দিবেন না তা হয় না। সব কটা নির্বাচনে যাওয়া উচিত না। কার সাথে নির্বাচন? হ্যাঁ, কার সাথে? সরকারি দলের সাথে? এখন তো নির্বাচন হচ্ছে পুলিশের সাথে, আমলার সাথে, প্রশাসনের সাথে, আইন শৃঙ্খলা। পুরা নির্বাচনের দায়িত্ব তো ওরা নিয়ে গেছে। আওয়ামী লীগ কর্মীরা তো হতাশ, বলে যে আমরা কিছুই করতে পারলাম না, সব পুলিশ, ওসি, SI সবাই ভরে ফেলছে। আনসার, প্রত্যেকটা আনসারকে শুধু 10,000 টাকা করে দিয়েছে শুধু সিল মারার জন্য। আমাদের আওয়ামী লীগের কর্মীরা তো কোনো কাজেই করতে পারলো না। এখন দেখেন কি হচ্ছে, কিরকম দাবি দেওয়া পেশ হচ্ছে। না ঠিক আছে, সবাই পুলিশ আর আনসার আর কি বলে যাই না না ঠিকই, আপনি যা বলছেন ঠিকই ধরে নিলাম। আমি আপনার বক্তব্যের সঙ্গে 100% একমত হচ্ছি বা দ্বিমত হচ্ছি তা নয়, কিন্তু ধরে নিলাম এরকম যদি হয়েও থাকে, তারপরেও আপনি নির্বাচনকে আপনি মর্যাদা দিয়ে নির্বাচনকে একটা একমাত্রই বলতে গেলে একমাত্র একটা পন্থা হিসেবে ধরে নিয়ে আপনাকে যেতে হবে নির্বাচনে, এবং গিয়ে জনগণকে নিয়ে যেতে হবে। গিয়ে আবার তারা যদি এটা শিকার হয় তাহলে তারাই তখন উপলব্ধি করবে যে আপনারা যা বলেছিলেন দাদা ঠিকই বলেছিলেন, 30শে ডিসেম্বর যা হয়েছিল আমরাও দেখেছি, আর এখন আবার সেটার পেলাম। কিন্তু একেবারে করবেন না, তাহলে কিন্তু আপনাদের যে সমস্ত নেতাকর্মী হাজার হাজার লক্ষ লক্ষ ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বাংলাদেশে, তারা হতাশ হয়ে যাবে, তারা দুর্বল হয়ে যাবে। তাদেরকে আর পরে আপনি ওই যে সোডা ওয়াটার, ওই যে কি বলে 7 আপের বোতল, আপনি একবার যখন ঝাঁকাইয়া যখন আপনি নামান, তারপরে 100 বার ঝাঁকান দিলে পরে আর সে আর বুদবুদ উঠে না, বুদবুদ উঠে না, সেটা হয়ে যাবে। জি, এই যে আপনার উপনির্বাচন ডিএনসিসির এবং উপজেলা নির্বাচন, বিএনপি আসবে না বলে দিয়েছে, ঐক্যফ্রন্ট আসবে না, অনেক রাজনৈতিক দল যেহেতু আসবে না, আওয়ামী লীগের জন্য এখানে নির্বাচন সংগঠন নিয়ে, তাদের প্রার্থী নির্বাচন নিয়ে আমরা নানান ধরনের পরিকল্পনা এবং কৌশলের কথা শুনছি। আপনার কি মনে হয় এই মানে আসন্ন উপনির্বাচনটি এবং উপজেলা নির্বাচনটি প্রতিযোগিতাহীন হলে এটি আবার গ্রহণযোগ্যতার দিক থেকে নতুন কোনো প্রশ্নের মুখে পড়তে পারে? কিসের গ্রহণযোগ্যতা? কার কাছে গ্রহণযোগ্য হইতে হয় একটা নির্বাচন? আমি এটাই বুঝি না। আমি তো বলতেছি যে দেখেন, 1972 সালে SSC HSC পরীক্ষা যেগুলি হয়েছে আমরা সবাই জানি এগুলিতে নকল করা হয়েছে। কিন্তু আমরা যখন এভাবে বলি এবং বলি যে এটা নকল করা ব্যাচ কিভাবে দেশ চালাবে, কিন্তু এটা কিন্তু এত রং ওভার সিম্পলিফিকেশন যে আমার এটা দেখা যে এই নকল করাদের মধ্যে একটা বড় অংশ ছিল লেখাপড়া করে নকল করা, মানে তারা লেখাপড়ার পুরো প্রস্তুতি ছিল, সঙ্গে নকল। কিছু অংশ ছিল নকলও বলা যাবে না, আসলে বই ওপেন বুক এক্সাম, মানে ওই আমাদের ফর্মুলায় নকল আর কি। আমরা তো এখন ওপেন বুক চালু করি নাই। আরেকটা শুধু তা না, সময় বেশি দিয়েছিল। আমার মনে আছে ঢাকা কলেজের ওরা 3 ঘন্টার জায়গায় 4.5 ঘন্টা 5 ঘন্টা পরীক্ষা দিয়েছে, বোর্ডের গাড়ি আসছে, ওদের মধ্যে খাতা ছুঁড়ে ছুঁড়ে দিছে। বাট এর মধ্যে একটা বড় অংশ লেখাপড়া করে তারপরে নকল করা, কিছু লেখাপড়া ছাড়া নকল করা। সুতরাং আমি যদি ওভার সিম্পলিফিকেশন বলি যে তারা দেশ চালাইতে পারবে না, দেশ চালাইতে পারবে, তাদের লেখাপড়া করা ছিল। সো রেজাল্ট এক হবে না। আমরা বলবো যে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নাই, মানুষ ক্ষিপ্ত হয়ে আছে। আমি
আপনিও পোশাক চেঞ্জ করেন, এটা কোনো একটা অন্য ভেষ নেন, আমিও নেই, আমরা গ্রামে গ্রামে ঘুরি। আমি চ্যালেঞ্জ করতেছি, মানুষের মধ্যে ক্ষোভ খুঁজে পাবেন না। মানে আমরা যতটা মনে করি মানুষ ভোটাধিকার অনেকে প্রয়োগ করতে না পেরে ভীষণ ক্ষুব্ধ, এরকম নাই, নানান কারণে নাই, এটার বিশ্লেষণ করার সময় এখানে নাই। আমি যেটা বলবো যে এটা তো সত্য কথা যে একটা দল যদি কোনো একটা দল ক্ষমতাসীন দলদেরকে ক্ষমতাচ্যুত করতে চায়, নির্বাচন তো হইলো এটা প্রচলিত পথ, এটার মধ্যে ফাঁকি ঝুঁকি যাই হয় আপনাকে বারবার এটাকে চ্যালেঞ্জ করে করেই যেতে হবে। এতে আওয়ামী লীগের মতো 21 বছর লাগতে পারে টু রিটার্ন টু পাওয়ার। আপনারা যে এত ক্ষোভ দেখান, আওয়ামী লীগ ক্ষোভ দেখাইতে পারছিল? শেখ হাসিনা যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ফিরে আসে, তাকে তার পিতার ঘরে ঢুকতে দেওয়া হয় নাই, সামনের 32 নম্বরের রাস্তায় বসে তাদের আত্মার জন্য দোয়া করতে হয়েছে। ভাই, এটা কি ভুলে গেছেন? আওয়ামী লীগ বিধ্বস্ত ছিল, 21 বছর তারা রাস্তায় রাস্তায় ঘুরেছে, 39টা আসনও মেনে নিয়েছে তখনকার দিনে। সো আওয়ামী লীগের রিটার্নটা দেখেন, 39+2 আওয়ামী লীগ মিজান 79-তে 1979। জি জি 79 কথা বলছি। তো আমার কথাটা হলো যে এটা এইভাবে কাজ করে না। যদি বিরোধী দলের সামর্থ্য থাকে যে গণ আন্দোলন সৃষ্টি করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করবেন, করেন, তো ওইটাও পারবেন না। মানে এটার জন্য আবার সরকার যে বাধা দেয়, আপনাদের কাছে এটা খারাপ লাগবে, তো এটা আমি তো বুঝি না যে সরকার বাধা দিবে না তো কি আপনাদেরকে আন্দোলন করে তাদেরকে পতন ঘটাতে দিবে? হাউ ডু ইউ এক্সপেক্ট? এটা তো তারা নির্বাচিত হোক অনির্বাচিত হোক যেই হোক, সে কেন আপনাকে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য ফ্যাসিলিটেট করবে? আমাদেরকে তো ধৈর্যই নিতে হবে, ফ্যাসিলিটেট করবেন না, তাহলে জনগণকে উদ্বুদ্ধ করেন, তাদেরকে রাস্তায় নামান। আপনি যদি ঢাকা শহরে মানে কি বলবো বীরত্বের সাথে 20-30 লাখ লোককে সমবেত করতে পারেন গভর্নমেন্ট তো, এবং তারা যদি আইসা নড়াচড়া না করে গভর্নমেন্ট তো এমনিই সারেন্ডার করবে। কিন্তু এটা তো পারবেন না। এটা যখন পারবেন না তখন তো আপনাদেরকে অন্য কৌশল নিতে হবে। আমার কথা হচ্ছে এটা, যদি জনগণকে উদ্বুদ্ধ করা যায়, আপনারা পারেন নাই, কিন্তু নিরাপদ সড়কের জন্য স্কুলের ছাত্ররা কিন্তু এসে দেখিয়েছে। প্রথমে তো এটা বিএনপি ঘটায় নাই, পরে হয়তো বিএনপি এটাতে সমর্থন দিয়েছে। ভ্যাট বিরোধী আন্দোলনে ছাত্ররা দেখিয়েছে। মানে আমাদের এই যে শাহবাগে যে ইয়েটা হলো, আমাদের গণজাগরণ দেখিয়েছে, এমনকি আমি বলবো হেফাজতও দেখিয়েছে তাদের পাওয়ার। আমাদেরকে দেখিয়েছে ওই যে কোটা বিরোধী আন্দোলন। আমাদের এই 5-6টা আন্দোলন, আপনি বলবেন শেখ হাসিনার আমলে গণতন্ত্র নাই। ভাই, গণতন্ত্রের পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমি। গণতন্ত্রের ডেফিনেশন কি কেবল নির্বাচন নাকি? এই যে রাস্তার মানুষ আন্দোলন করলো এবং এর জন্য সরকারকে কম্প্রোমাইজ করতে হইল, এটা কি প্রমাণ করে না যে মানে এটা গণতন্ত্র আছে? আজকে আমরা এখানে যত আলোচনা করলাম, পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্রেও এর চাইতে শক্তিশালী কথা টেলিভিশনে বলা যায় না। এটা কি এনাফ গণতন্ত্র না? আমার পত্রিকায় আপনারা যেটা বলবেন সেটা আমি ছাপতে পারি, এখনো পর্যন্ত এটা কি কিছুটা গণতন্ত্রের স্পেস দেয় না? আমি বলছি যে এইগুলিকে কাজে লাগিয়ে কিভাবে আপনারা পারবেন এবং দ্রুততম সময়ে, মানে আমার কথাটা হচ্ছে যে কোনো মানুষই মানে সবচেয়ে কম সময়ে বেস্ট রেজাল্ট কি আসবে এটার জন্য চেষ্টা করতে হবে, ওয়েদার ইন পলিটিক্স অর ইন বিজনেস অর হোয়াট এভার। তো আপনাদের ব্যাপার। আমি কিন্তু এটা বলি না শেখ হাসিনার সরকার তো একদিন ন্যাচারালি থাকবে না, ন্যাচারালি থাকবে না, এটা তো আমি মানে চোখ বন্ধ করে বলতে পারতেছি। এটা কি 10 বছর পরে না 15 বছর পরে সেটা আমি জানি না। এটা তো ডিপেন্ড করবে আন্দোলন করবেন নাকি অ্যাক্ট অফ গড হবে, নাকি মানে নির্বাচনের ভিতর দিয়ে আপনি ক্ষমতা পরিবর্তন আনবেন, নাকি কেউ একটা কু করবে, নাকি ভেনেজুয়েলার মতো আমেরিকার ট্রাম্প কিছু করবে, আই ডোন্ট নো। কিন্তু এটা ঘটানোর জন্য যে ইন্টারনাল কাজ, সেটা করার সামর্থ্য আমাদের কার কি আছে, এটা তো অবশ্যই দেখার বিষয়। এই জন্যই কৌশলের ব্যাপারটা ইম্পর্টেন্ট। আপনার কাছে আবার আসি, এই যে নাইম ভাই কিছু কথা বললেন, যে কৌশলের কথা বললেন এবং কিভাবে হবে, এটি তো আসলে কেউ এতটা দৃঢ়তার সঙ্গে বলা যায় না। অপশনগুলো আলোচনায় তিনি এনেছেন, এবং যে বাইরে থেকে হবে কিনা, কোথা থেকে হবে। আপনি জানেন যে ব্রেশের মনিরুল হোসেন জামিনে মুক্তি পেয়েছেন, তিনি একটি লেখা লিখেছেন, সেখানে তিনি তার লেখাটির শিরোনাম হচ্ছে এই, আন্তর্জাতিকভাবেই সমাধান পেতে হবে। আপনি কি একমত? এখন ধরুন
ভেতরে যে ডিমগুলো রাখা আছে একটা হ্যাচ করবে না, এই প্রতীতি তার মনে জন্মেছে বলেই তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছেন এনিওয়ে প্রকারান্তরে। জি, এখন এটি তো একটা রিয়েলাইজেশন থেকে তিনি করেছেন এবং তাকে যথেষ্ট মূল্য কিন্তু দিতে হয়েছে। এই শীতের মধ্যে রংপুর এই কারাগারে তাকে দেয়ানিপাত করতে হয়েছে এবং তিনি মর্মে মর্মে যাতনাটি অনুভব করেছেন তার এক কথার কারণে এবং আচরণে। তিনি শুধু আসলে তার মানে যে সাফারিংসটা তাকে তার মধ্য দিয়ে যেতে হয়েছে। তো ফলে সেই জন্যই তিনি এরকম দূরগামী একটা প্রক্ষেপণ হাজির করেছেন। জি। আরেকটি প্রশ্ন, আপনি জানেন যে বেগম খালেদা জিয়া কারাবন্দী আছেন, আগামী 8 তারিখে 1 বছর পূর্ণ হবে। বিএনপির মতো একটি অন্যতম বড় রাজনৈতিক দল, কি কর্মসূচি আপনি দেখেন? অনেকে পর্যবেক্ষকরা বলেন যে কর্মসূচিহীন বিএনপি, কেন এমন হলো? দেখুন, ওই যে আমরা আগের আলোচনাটাতে যদি ফিরে যাই, জি, মূল সমস্যাটি হচ্ছে সাংগঠনিক দুর্বলতা। এখন অবয়বহীন একটা শরীর, মাথা নেই, হয় কারান্তরালে অথবা 7 সমুদ্র 13 নদীর ওই পারে। জি, তো ফলে প্রক্সিমিটি যদি না থাকে, জিওগ্রাফিক সেন্সে কনগ্রুইটি যদি না থাকে, তাহলে ইফেক্টিভনেসটা আসবে কোত্থেকে, গতি পাবে কিভাবে? এখন বাতাস যদি না থাকে, যত লম্বা পালি তোলেন না কেন, নৌকো তো চলবে না। জি। এ বিষয়ে আপনার একটু মন্তব্য ছোট্ট করে। কোন বিষয়? এই যে বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্বের 1 বছর, কর্মসূচিহীন বিএনপি, বা বিএনপি আসলে কৌশল নির্ধারণ করতে পারছে না, না কি আসলে তাদের করা উচিত, বা কি অবস্থা, আইনি প্রক্রিয়া বা কি? প্রতিটি না, জায়গায় এভাবে আইনি প্রক্রিয়া তো চলবেই। জি। এবং আইনি প্রক্রিয়ার মধ্যে বিএনপির বোধহয় দেখা উচিত যে তাদের আইনি প্রক্রিয়াতে কোনো রকমের ত্রুটি রয়েছে কিনা। এতদিন পর্যন্ত যে সমস্ত প্রখ্যাত আইনজীবীরা গেছেন এবং কথা, তার মধ্যে তো ভুলভ্রান্তি থাকতে পারে, এগুলো শুধরানোর একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে কি, আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা সেই বঙ্গবন্ধু সময় থেকে বা 69-এর সময় থেকে আমরা দেখে আসছি আইনি প্রক্রিয়ায় চলে, কিন্তু এই ধরনের রাজনৈতিক ইস্যুগুলো যেগুলো, সেগুলো কিন্তু রাজনৈতিকভাবেই সমাধান হয়, কৌশল নির্ধারণ এবং প্রয়োগের পরে নির্ধারণ করে। এবং সেটা যেটাকে সাদা বাংলায় বলা হয় আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমেই কিন্তু 69-এ জেল থেকে বের করে আনা হয়েছিল বঙ্গবন্ধুকে, রাইট? সেই রকম ধরনের কিছু হয়েছে কিনা এক। তৃতীয়ত আরেকটা আমি বলবো, এই দুটো অপশন তো বললাম। জি। তারপরে তৃতীয়ত যেটা হচ্ছে, সেটা হচ্ছে সরকারের যে যত কথাই বলি না কেন আমরা, আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে সরকারের ভাবমূর্তিটা একটু হলেও একটু ম্লান হয়েছে এই নির্বাচনে, 30শে ডিসেম্বরে একটু হলেও তো হয়েছে তো বটে। এটাকে উজ্জ্বল করার জন্যে সরকার যদি চিন্তা করেন যে আচ্ছা দেখি যারা এত উৎপাতের জন্ম দিয়েছে বা উৎপাত সৃষ্টি করতে পারে, তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করলে অসুবিধাটা কি? আচ্ছা, সর্বসমক্ষে না করেন, গণভবনে সংলাপ করে দরকার নাই, বা চা খাওয়ার সময় আরেকটা এজেন্ডা থাকলো কি যে সংলাপ হবে, আলাপ আলোচনা, এগুলোর তো কিছু দরকার নেই। আপনি নেপথ্যেও তো করতে পারেন, সুব্রত বাবুকে বা কামাল হোসেন সাহেবকে বা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে, এদেরকে 2-4 জনকে নিয়ে একান্তে গিয়ে কি চান বলেন তো দেখি, এটা তো বলতে পারেন আপনারা কি চান। তো ওনারা তো বলবেন যে আমরা চাই অবিলম্বে আপনার এই সংসদ ভেঙে দেওয়া হোক, সরকার আপনার পদত্যাগ করেন, ইত্যাদি ইত্যাদি। বলে এটা একটু বেশি হয়ে গেল না, এটা পারবো না। এরপরে কি এরকম করে গিভ অ্যান্ড টেক করে চেষ্টা করুন না কেন, হয়তো এই বিন্দুতে আসতে পারে ইয়াসির, আমি বলে রাখলাম যে আচ্ছা ঠিক আছে, আপনাদের নেত্রীকে ছেড়ে দেব, আপনারা মেহরবানি করে আর এই লাইনে আর আগেন না। এটা আমার একটা মানে কৌশল বলবো না, ঠিক আমি কৌশলে জানি না, কিন্তু আমার ধারণা এটা হতে পারে, একটা সম্ভাবনার কথা বললাম। জি। সুব্রত দা, 6 ফেব্রুয়ারির আপনাদের যে নাগরিক সংলাপ, এটি যে স্থগিত হয়েছে, আমরা আরেকটা কর্মসূচি দিয়েছি, কালো ব্যাজ ধারণ করবেন। বিদ্যমান যে রাজনীতির যে চেহারা, যে চালচিত্র এবং যে সমস্যাগুলোর কথা এতক্ষণ ধরে আপনারা আলোচনা করলেন, অনেক কৌশলের খেলার কথা এলো, কৌশলের জায়গায় বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার পিছিয়ে পড়ছে, এমনটি পর্যবেক্ষকদের অনেকে মনে করেন। আপনার কি মনে হয় যে এই যে নাগরিক সংলাপ স্থগিত, এটি আবার অন্য কোনো বার্তা দেবে কিনা? নির্বাচনে যেমনটি এইরকম একটি পরাজয়ের পরে বলা হয়েছিল যে অগোছালোভাবে নির্বাচনে যাওয়া হয়েছিল, এরকম আবার কোনো একটি যুক্তি আসবে কিনা? না, আপনি ওই যে পরাজয়টা বলতে, এটার সাথে আমি দ্বিমত পোষণ করি। পরাজয় না, আমাদের জয়টাকে চিন্তাই করে ফেলে। আচ্ছা জি, শোনেন, এই
বিএনপি যেটা বলে বা আমাদের সাথে যেটা বা আমরাও দেখেছি আপনারাও দেখেছেন, তাদের কোনো স্পেস দেওয়া হয় না। গভর্নমেন্ট পলিসিটা হচ্ছে শত শত মামলা দাও। মির্জা ফখরুলের বিরুদ্ধে প্রায় 90টা মামলা, এবং প্রত্যেকটা নেতার বিরুদ্ধে 20টা 30টা 50টা। সারা জীবন ওদেরকে এখন কোর্টের বারান্দায় বারান্দায় থাকতে হবে, হাজিরা দিতে হবে। এর বাইরে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, গায়েবী মামলা। সুপ্রিম কোর্টের শীর্ষ আইনজীবীরা পুলিশকে মারছে, গাড়িতে ঢিল মারছে, ইট পাটকেল নিক্ষেপ করছে, মামলা দিয়ে দিছে। কোর্টে তো কেউ ন্যায় বিচার পাচ্ছে না। তারপরে এখানে আগাম জামিন ছিটে ফোটা কিছু পাওয়া গেল, আবার যখন গিয়ে সারেন্ডার করে সেখানে আবার জজ সাহেবরা তাদেরকে ভিতরে ঢুকাইয়া দেয়। ভিতরে ঢুকাইয়া জামিনের তারিখ দিয়ে লম্বা লম্বা। হ্যাঁ, এতদিন বলা হচ্ছিল আচ্ছা নির্বাচনটা যাক, 2 তারিখের পরে সব কনসিডার করা, এখন মার্চে এপ্রিলে। এবং আমি জানি সরকারের একটা প্ল্যান যে বিরোধী দল বিশেষ করে বিএনপিকে দৌড়ের উপর রাখবা, মামলার পর মামলা দেবা। নির্বাচনের সময় যেটা হয়েছে, প্রার্থীদের উপর আঘাতের পর আঘাত করবা, যেমন আমাকে 6 বার করেছে। হ্যাঁ, এবং গ্রেপ্তার করবা সুযোগ সুবিধা মতো। 15 জনকে গ্রেপ্তার করেছে। হামলা মামলা নির্যাতন আজকাল ঘরে ঘরে চলে গেছে, এবং এটা বোধহয় সরকার অব্যাহত রাখবে। তো নাইম ভাই বললো না যে এগুলো তো করবেই, কেন ওরা আপনাকে স্পেস দেবে, আপনাকে কেন সংগঠিত হইতে দেবে? তো রাষ্ট্র যখন এই পর্যায়ে চলে যায়, আপনি যদি গণতান্ত্রিক পন্থাটা সবসময় যদি এভাবে বাধাগ্রস্ত করে, এটা তো পুলিশই রাষ্ট্র হয়ে গেছে। পুলিশ ঠিক করে দেবে আমরা কোথায় সভা করব করব না, কোথায় দাঁড়াবো কোথায় দাঁড়াবো না, কোন রাস্তায় হাঁটবো। এটা তো কোনোদিনও দেখি নাই, কোনো আমলতে এভাবে ছিল না মার্শাল ল ছাড়া। মার্শাল ল তো আমরা ভায়োলেট করছি, 144 যারা ভায়োলেট করছে, কারফিউ পর্যন্ত ভায়োলেট করছে, সেই সুযোগও নাই। এখন পুলিশ পুরাটা পুলিশের রাষ্ট্র পরিণত, তাদেরকে অনুমতি নিয়ে এখন সংবিধান কিছু নাই। এখন সিএমপি ডিএমপি সাহেবরা যা বলবে সেভাবে করতে। আরে হলের মধ্যে মিটিং করতে অনুমতি লাগে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পুলিশে পারমিশন আনো, ডিপ্লোমা বলে পুলিশে পারমিশন আনো, নাট্যমঞ্চ, সারা বাংলাদেশে এখন এগুলো হচ্ছে। সুতরাং বলছি যে এটা তো একটা শেষ হওয়া দরকার। আপনারা যদি এইভাবেই রাষ্ট্র একবার তো করেছেন 5 বছর, হ্যাঁ, এখনো যদি এইভাবেই রাষ্ট্রটা পরিচালনা, যেটা নাইম ভাই বলল, অনেক কিছু তো হয়ে যেত যেটা আমরা চাই না। আপনি জঙ্গি দমন, এখন জঙ্গিরা তো উৎসাহিত হবে। আপনি যদি সাধারণ যারা আমরা গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে কথা বলতে চাই, আন্দোলন সংগ্রাম করতে চাই, এই সুযোগটাও যদি না দেন, সংবিধানে যেটা আমার দেওয়ার কথা, এটা আপনার কাছ থেকে আমি অনুনয় বিনয় করে নেওয়ার ব্যাপার না, সেই জায়গাটা না দেন, বিচার বিভাগকে অকার্যকর করে রাখেন। বেগম খালেদা জিয়া উনি যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত হন, 5 বছরের জায়গায় 10 বছর দিয়ে বলছেন যে এরকম এগুলো করতে হবে, এক এক মামলায় আওয়ামী লীগের যত মামলা ছিল সবগুলোকে কোয়াশমেন্ট করে দেবেন, তাদেরকে ছেড়ে দেবেন। এগুলো আমরা দেখতেছি, রিট ট্রায়ালে দিল অ্যাপিলেট ডিভিশন থেকে, সেখান থেকে ছেড়ে দিচ্ছে। সুতরাং ওদের জন্য এক ধরনের আইন চলতেছে, আর বিরোধী দলের নেতাকর্মীদের জন্য আরেক ধরনের আইন চলতেছে। যারা বেইলে ছিল, বড় বড় নেতা হাজিরা দিতে গেছে, মুনির হক চৌধুরী সহ অনেকেই, তাদেরকে এখনো ভিতরে ঢুকিয়ে রাখছে। একটা অমানবিক আচরণ করা। মাননীয় প্রধানমন্ত্রী এটা একটু থামেন, আপনাকে আমি আজকের একটা এটা একটু থামান। এটা মানে একটা অমানবিক রাষ্ট্র পরিণত হচ্ছে। আজকের একটা তথ্য, সর্বশেষ তথ্য শুনেন। আমাদের এলাকাতে, আমার বাড়ি কুলাউড়া, সেখানকার বিএনপির শীর্ষস্থানীয় 11 জনকে ইলেকশনের আগে তারা 1.5 মাসের জন্য জামিন নিয়ে আসছিল ইয়ার কাছ থেকে, আপনার আগাম জামিন নিয়ে গেছিল। আজকে তাদের এই ডেট গতকালকে শেষ হয়েছে ডেট, আজকে হাজিরা দিতে গেছে 3 জন শীর্ষ পর্যায়ে, 3 জনকে আবার জীবনেও কোনোদিন শুনি নাই হাইকোর্ট একবার আগাম জামিন দিয়ে দেওয়ার পরে রাখে, বিবেচনায় রাখে। এখন উল্টাটা দেখতেছি। জি, তারা শীর্ষ পর্যায়ে 3 জন নেতা। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনি যদি একটু শুরু করেন যে ডাকসু নির্বাচন নিয়ে আমরা কথা বলবো বলেছিলাম, আমরা এই পালাইটি দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। ডাকসু নির্বাচন বহু প্রত্যাশিত, আকাঙ্ক্ষিত, অনেক দিন পরে, প্রায় 28 বছর, প্রায় 3 দশক পরে এটি হতে যাচ্ছে। কিন্তু এটি নিয়েও একটি সংশয় দানা বাঁধছে, সুষ্ঠু হবে কিনা, হলে ভোট হলে কি হবে। অনেক ছাত্র সংগঠন প্রতিবাদ জানাচ্ছে, একাডেমিক হলে হলে স্বাভাবিক হতো, সরকার দলীয় ছাত্র সংগঠনকে সুবিধা দেওয়ার জন্য অনেক প্রশ্ন। যেহেতু সময় কম, আমি একসঙ্গে আপনার বক্তব্যটি শুনতে চাই। দেখুন, ডাকসু নির্বাচন বলতে শুধুমাত্র এই ডাকসু নির্বাচন নয়, হল সংসদ নির্বাচন এবং বিভাগ সংসদ নির্বাচনও কিন্তু আওতায় পড়ে। সর্বশেষ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে সবগুলো ধাপেই কিন্তু আমরা দেখেছি নির্বাচন প্রত্যক্ষ করেছি। আমি নিজে থেকে ভোট গণনায় অংশগ্রহণ করেছিলাম, যতদূর মনে পড়ে মনিরুজ্জামান মিয়া স্যার তখন ভাইস চ্যান্সেলর ছিলেন, এবং জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ প্যানেলে জয়লাভ করেছিল। তো এখন যে বিষয়টা, সেটা হচ্ছে যে দীর্ঘদিনের অনভ্যাস,
মানে বল না অনভ্যাসের ফোঁটা বিদ্যার কপালে আশ পায়। চরচর করে, তো সেই রকম একটা অবস্থায় এসে পৌঁছেছে। এখন এটা ক্রমে ক্রমে প্রতীকীভাবে কিন্তু নানানজন নানানভাবে বিষয়টা ফোরফ্রন্টে নিয়ে আসবার চেষ্টা করে, কেউ কেউ অনশনও করেছিলেন। জি। তো এই সবার সম্মিলিত প্রচেষ্টা আজকে আমরা এই জায়গাটায় এসে উপনীত হয়েছি, এবং ডাকসু নির্বাচন যদি সাফল্যের সঙ্গে আমরা সমাপন করতে পারি, তার প্রতিক্রিয়ার ফলে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু তার ধারাবাহিকতায় এই নির্বাচনগুলো, এই জাতীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত করা সম্ভবপর হবে, এবং গণতন্ত্র চর্চার যে আপনার ফোরাম, সেটা এই টার্সিয়ারি এডুকেশন সাবসেক্টরে আমরা কার্যকর করতে সক্ষম হব। কিন্তু এই যে প্রশ্নটি উঠছে, যে এটি কি করে সম্ভব? এখন ধরুন আপনার প্রশ্ন তো মানে উঠবেই, প্রশ্নহীন একটি নির্বাচন। প্রশ্ন উঠবে, এটা আগে থেকে ওঠাটা ভালো। জি। তাহলে আপনি তার সমাধানটা কি সেটা খুঁজবার জন্য সোল সার্চিংটা করতে পারেন। ঘটনাটি ঘটে গেলে পরে আফসোস করতে আফসোস করে লাভ নেই। জি। ব্যাপারটা হচ্ছে যে আমি বলি যে কিছুক্ষণ আগে আমাকে ফেসবুকে কুমিল্লা থেকে একটা ইন্টার পাস ছাত্রী অনুপমা, সে লিখেছে যে ওই আমার মনে হয় আপনার কথাটা শুনেই, যে খাওয়া দাওয়া না করলেও অন্তত প্লেটে খাবার নিয়ে যদি নাড়াচাড়াও করে তাতেও মানে যাওয়া উচিত। এখন একটা ইন্টার পাস অনুপমা যদি এই কৌশলটা বুঝে, তো বিএনপি বুঝবে না কেন? ডাকসু নির্বাচন করতে পারবেন না কেন? করতে পারবেন না যে পরিবেশ নাই। তো আরে ভাই, পরিবেশটা আপনার জন্য নিয়েন না, এটা অর্গানাইজ করেন, অন্য কাউকে শক্তিশালী করেন, চ্যালেঞ্জ করেন সরকারি দলকে। আপনার ভয় আছে তো সমর্থনটা ওইদিকে দেন। কৌশল তো সবসময় ভারতে যেটা হচ্ছে, এখন তারা সকল বিরোধী দল কিভাবে আসতে পারবে এটা নিয়ে কৌশল কাজ করছে। আমাদের পাশের মানে শহর কলকাতায় মহাগঠবন্ধনের একটা বিরাট জনসভাও তারা করেছে। তো আমার কথাটা হলো যে ডাকসু নির্বাচন, ঢাকা নর্থের উপনির্বাচন, উপজেলা নির্বাচন, সবগুলিকে তাদের আন্দোলন সংগ্রামের অংশ হিসেবেই দেখা উচিত। এখন কথাটা হলো দেখা উচিত, এবং আপনি সুব্রত দা বলছেন যে এটা সরকারের কি দয়া দাক্ষিণ্যের উপর নির্ভর করবে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত দয়া দাক্ষিণ্যের উপরই নির্ভর করবে যতক্ষণ পর্যন্ত আপনারা জনগণের প্রকৃত শক্তি দেখাতে সমর্থন না হন। আপনাকে মিটিং করতে দেয় নাই, তাহলে প্রোগ্রাম করেন না কেন? আপনারা একটা প্রোগ্রাম দেন যে আমাদের এই দাবির সমর্থনে প্রতিটি নাগরিক তার বাসায় একটা পতাকা উত্তোলন করবে, কালো পতাকা উত্তোলন করবে বাসার ভিতরে, পুলিশের পারমিশন লাগবে না। কর্মসূচি দেন, আপনি কর্মসূচি দেন যে আমরা প্রতিবাদে বেরিয়ে আসব, বাসার যে মূল ফটকের বাইরে এসে দাঁড়াবেন, সবাই রাস্তায়ও নামবেন না। কর্মসূচি দেন, পারমিশন লাগবে না। কথা হলো আপনারা যদি ডেমনস্ট্রেট করতে হবে যে আপনাদের পেছনে মানুষ আছে, এইটা আপনারা নিজেরাও প্রত্যক্ষ করবেন, সরকারি দলও প্রত্যক্ষ করবে, পুলিশও প্রত্যক্ষ করবে, সবাই প্রত্যক্ষ করবে যে সমর্থন তো আছে। আমি সুনির্দিষ্ট করে বলছি না, দেয়ার আর লট অফ ওয়েজ কর্মসূচি করা যায়। আপনি কতগুলি ট্রেডিশনাল মানে কর্মসূচি করতে দিচ্ছে না। আপনারা এটার বিকল্প অনেক রকম কর্মসূচি হতে পারে। আপনারা সরকারের বিরুদ্ধে নির্বাচনের আপনারা কি দেখেছেন রচনা প্রতিযোগিতা করেন, এটা কথার কথা বলছি, অনেক কিছু করা যায়। কিন্তু যদি আপনারা সেইভাবে প্রোগ্রাম না নেন, যদি সামর্থ্যের অভাবে হয়, আপনাদেরকে সময় দিতে হবে। আর যদি আপনারা নির্ঝঞ্ঝাট, জেল খাটবো না, মাইর খাবো না, এই রাজনীতি করতে চান, তাহলে একটু সময় বেশি দেন, ধীরে 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 ন্যাচারালি সরকারের পরিবর্তন হবে। না আমি শেষ, হ্যাঁ জি সুব্রত দা, আচ্ছা, ডাকসু নির্বাচন নিয়ে যে প্রশ্নটি, জি ছোট করে বলতে হবে, সময় শেষ হতে পারে। জি। হ্যাঁ, অনেক আশা ভরসা নিয়ে দেশের ছাত্র সমাজ, আমরা সুধী মহল সবাই গণতন্ত্রের কি এটা সূতিকাগার ডাকসুকে দিয়ে আমরা শুরু করি। এই নির্বাচনটা আনার জন্য কিন্তু আমিও আইনে লড়াই করেছি। আর আমার ক্লায়েন্ট হচ্ছে সুলতান মোহাম্মদ মনসুর এবং মোশাক আহমেদ, একসময় তারা বিপিজিএস ছিল, আর ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র। তো সুন্দর পরিবেশে একটা নির্বাচন হবে, এটা আমাদের আকাঙ্ক্ষা, ছাত্রদের আকাঙ্ক্ষা। তো এইখানে যে নানান ধরনের কথাবার্তা দেখছি, মিছিল হচ্ছে, পাল্টা মিছিল হচ্ছে, এবং একচেটিয়া সরকারি দল নিয়ে যাওয়ার কতগুলো পরিকল্পনা করছে। তার সাথে আবার দেখতে পারলাম যে কিছু অলরেডি ওই কোটা আন্দোলনের ওরা বলছে আমরা ইলেকশন করব, তাদের উপর হামলা হচ্ছে, তাদেরকে ক্যাম্পাস থেকে বাইর করে দিচ্ছে।
ছাত্র দলের কোন হলের একজন ভিপি দাঁড়ানোর কথা, তারে কালকে মারিয়া ঠ্যাং ভাঙিয়ে দিচ্ছে, প্রক্টর তারে রেস্কিউ করতে আসে নাই, উল্টাপাল্টা কথা বলতেছে। তো পরিবেশটা তো প্রশাসনেই ধ্বংস করে ফেলতেছে। হ্যাঁ, এমনি তো ওই চা সিঙ্গারার কথা বলে টিএসসিতে 10 টাকা, ঢাকা ইউনিভার্সিটির মান যে কোথায় নিয়ে গেছে জনাব আখতারুজ্জামান সাহেব, আমাদের সকলেরই বন্ধু মানুষ। হ্যাঁ, হঠাৎ করে কি একটা কথা বলে এখন ডাকসুর তো দেখে সমস্ত ইতিহাস ঐতিহ্য। তো এখন ডাকসু ইলেকশনটাও যদি ওনার এই ধরনের কথাবার্তার মধ্যেই চলে, তা আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আইনে লড়াই করে হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকশনটা আনলাম, এটা কি বুমেরাং হয়ে গেল আমাদের জন্য? তো যাই হোক, এখনো সময় আছে। হ্যাঁ, কর্তৃপক্ষ যদি একটা সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ভাবে নির্বাচন, আমি যেটা প্রশ্নতে করেছিলাম যে হলে হলে নির্বাচনের হ্যাঁ, বিপক্ষে, হলে হলে এখন ছাত্ররা মনে বয়স করছে, সীমা যেটি 30 করা হয়েছে, কারণ কেউ কেউ বলছেন অগণতান্ত্রিক, কি বলবেন? না, এই যে নির্বাচনের যে প্রক্রিয়াগুলো হয়েছে তাতে মনে করছে হলের মধ্যে গেলে এখানে জিম্মে হয়ে যাবে। ওখানে সরকারি দলের এত প্রভাব প্রতিপত্তি, সুতরাং তারা বলছে যে একটু প্রশাসনিক ভবন বা ভবনে ওখানে হলে হলে ভোট দিতে পারবে না, এটি বলতে চাচ্ছেন? আতঙ্কিত, এবং সেগুলো একটু বিবেচনা অ্যাড্রেস করতে হবে। তো কেউ যদি কথা একটা বলে, আপনি যদি বলেই দেন যে শুনবই না, তাহলে তার হইল না। কলিমুল্লাহ ভাই ভালোই বলেছেন যে সবাইকে নিয়ে কিভাবে করা যায়। আমি ওনার সঙ্গে একমত। খালি আমি একটা কথা বলবো যে আপনাকেই রিকোয়েস্ট করব, এই যে সাজেশনটা দেওয়া হলো, আপনারা ঘরে ঘরে প্রতিবাদের পতাকা তুলেন, আপনারা রচনা প্রতিযোগিতা আহ্বান করেন ইত্যাদি ইত্যাদি, প্লিজ দোহাই এগুলো করতে যাইয়েন না। কেন করতে যাইয়েন না আমি বলি, প্লিজ আমাদের বাড়িগুলাকে আর চিহ্নিত করাইয়েন না পুলিশের কাছে আর ইয়ের কাছে, যে ও তোমরা সেই ওই যে ইয়ের সময় মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল, যখন কালো পতাকা কোনো বাড়িতে দেখা গেছে সেই বাড়িতে দিয়েছে শেষ করে, সব পাকিস্তানি পতাকা তুলে। আচ্ছা, তারপরে শুধু তাই না, আপনি বলাতে আপনাকে আমি ধন্যবাদ জানাই, কারণ আসলেই আমারটা লিটারেলি নেওয়ার জন্য আমি বলিও না, সুতরাং আপনি বলাতে ভালো হলো। না পাশে আবার তারা যদি এটা করে বসেন আর কি, পরে দেখা গেল যে আমার রচনার প্রতিযোগিতা নিল, জেলে গেলাম, আপনি প্রস্তাব দিয়েছিলেন, আমি এটা এক্সাম হবে না, নৈতিকভাবে দায় হতে পারেন না, মানে এইভাবে আমরা বলেছি, ঘর থেকে বেরিয়ে 2 পা এগিয়ে সমস্যারে সবাই বলেন আমরা এটা চাই ওটা চাই ওটা চাই, এটাই তো বলেছিলেন। কিন্তু এটা করানোর জন্য আপনারা সংগঠিত করতে পারেন নাই লোকজনকে, লেট আস অ্যাডমিট ইট, এটা স্বীকার করুন, করে তারপরে সামনের দিকে তাকান। যেটা বলছিলাম যে রাজনীতি তো কৌশলের খেলা, কৌশল যদি যথাযথ না হয় সেখানে বিজয়টা প্রত্যাশা করা কতটা সমীচীন? আপনি সম্মানিত উপস্থিত নাইম ভাই বারবার বলছেন কৌশল, ঠিক আছে, কৌশলে হবে, তো রাত চালাকি তো আমরা বুঝতে পারবো না। বাংলাদেশে এখন যেটা চলছে এটা হচ্ছে রাত চালাকির, এটা মহাবিপদ। তো রাত চালাকিতে আপনারাও আসেন, মহাবিপদ সংখ্যাতে, মানে রাজার চালাকির সাথে আপনারা রাজনীতির চালাকি আনেন, তাইলেই তো রাত চালাকি দুই দিকেই হলো। নতুন উপাদান আমাদের বাংলাদেশে। কামাল হোসেন সাহেব বলছে এটা আপনারা নিজেরা অ্যাডপ্ট করেন, এবং রাত চালাকিতে আপনারা সরকারকে সরকারি করে যারা ক্ষমতায় থাকে। না এটা তো আপনার ব্যাখ্যা, রাত চালাকি বিরোধী দলও করতে পারে, যেটা আপনি বললেন বিরোধী দল শক্তিশালী হইতে হবে। আপনি কি আর কিছু বলবেন? শেষ করে খালি এইটুকুই বলতে চাই, এই ধরনের রাজ চালাকি জনগণ দেখতে চায় না। ক্ষমতায় আসিয়ে না আসি 30 লক্ষ লোক শহীদ হয়েছিল, মুক্তিযুদ্ধ করেছিল এই দেশের মানুষ, এই রাজ চালাকির জন্য করে নাই, এখানে করেছিল এটা সত্যিকারের। বললেন আওয়ামী লীগের জনসমর্থন নাই, ধরেন আমি মেনে নিলাম তো নির্বাচনটা পচা হয়েছে, কিন্তু তার মানে আওয়ামী লীগের জনসমর্থন নাই প্রমাণিত হয় না, কারণ আওয়ামী লীগের ডেফিনেটলি একটা লার্জেস্ট পার্টি হিসেবে তার জনসমর্থন আছে। সুতরাং এই জনসমর্থন নাই কথাটা বলা যাবে। শেষ কথা বলুন। শেষ কথা সেটি হচ্ছে যে কৌশল অবশ্যই অবলম্বন করতে হবে অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড, আপনি যেখানেই থাকুন না কেন, ফুল হার্ডি হওয়া চলবে না, হেডস্ট্রং হওয়া চলবে না। কৌশল অবলম্বন করতে হবে, কিন্তু না ইয়াসির, কৌশল অবলম্বন করতে হবে ঠিকই, সবখানেই কৌশল অবলম্বন করতে হবে, সব জায়গায়, জীবনের প্রতি ক্ষেত্রে। অপকৌশল নয়, যেটা সম্বন্ধে বলা হচ্ছে 30 তারিখের কথাটা, বাস আর কিছু। 30 সেকেন্ড শেষ কথা, তো কথার কথা, আমি এটা কথা বলি, এটা কথার কথা না, এটা কথার কথা। নির্বাচন একটা কথা আমরা উপেক্ষা করে গেছি, একটা নির্বাচন সুষ্ঠু হবে অনলি অন দ্যাট ডে যখন শক্তিশালী প্রতিপক্ষ থাকবে। আমার প্রতিপক্ষ যদি দুর্বল হয় সরকারি দলের, নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না, কারণ প্রতিদ্বন্দ্বিতাটাই নিশ্চিত করে সুষ্ঠুতা।
কারণ আদারওয়াইজ আপনি একটা নির্বাচনী কেন্দ্রে যেই কয়টা পুলিশ টুলিশ থাকে, ভাই যত কথা বলেন, নির্বাচনের দিন যদি আপনাদের কথিত ব্যালট বিপ্লবের জন্য মানুষ নাইমা আসতো, 500 জন মানুষ নেমে আসলে বাংলাদেশে কোনো পুলিশ বাহিনী ছিল না, কোনো সন্ত্রাসী ছিল না যে তাদেরকে ঠেকাইতে পারে। তার মানে ওই যে দুর্বল প্রতিপক্ষের জন্য সুষ্ঠু নির্বাচন হয় নাই, এটাই বোঝাচ্ছে। দুর্বল তাহলে প্রতিপক্ষ পরে দুর্বল কথাটা হলে দাঁড়ালো নির্বাচন সুষ্ঠু হয় নাই, এটাই বটম লাইন। নির্বাচন সুষ্ঠু হয়েছে কে হয় বললো? নাই, কি জন্য হয় নাই? দুর্বল প্রতিপক্ষের জন্য হয় নাই। দুর্বল করে তবে বলা হয়েছে। বটম লাইন, রাষ্ট্রীয় শক্তি। আপনি কথাটা টানলেন, এজন্য রাষ্ট্রীয় বলতে হয় শক্তি। শুধু দুর্বল না, দুর্বলের একটা অপকৌশল ছিল যে তারা নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যতটুকু সামর্থ্য তাদের ছিল সেটা তারা ব্যবহার করবে না। এবং এটা আমি পার্সোনালি বলছি, এন্ড দিস ইজ এন ওপেন চ্যালেঞ্জ, এনি রিসার্চ উইল বি এবল টু ফাইন্ড আউট যে বিএনপি তাদের স্বাভাবিক সামর্থ্য দেখায় নাই যেখানে দেখানোর সুযোগ ছিল। আমি এটা চ্যালেঞ্জ করতেছি, এটা আমার ব্যক্তিগতভাবে আমি চ্যালেঞ্জ করতেছি, এটা রিসার্চ উইল ফাইন্ড আউট যে বিএনপি তার সামর্থ্যটা ব্যবহারই করে নাই। এখন সমস্যা কেন আমি জানি না। বিএনপির পোস্টমর্টম চলছে, আওয়ামী লীগ যে অপকর্ম করলো, সরকার করলো, রাষ্ট্রযন্ত্র করলো, সেটাকে শুনেন, আওয়ামী লীগ যদি অপকর্ম করে থাকে, শুনেন এখন বিএনপি, শুনেন, আওয়ামী লীগ যদি বলছে এই কারণে বিএনপি হেরেছে। আওয়ামী লীগ যদি অপকর্ম করে থাকে, এক, আল্লাহ ইজ দেয়ার, আল্লাহ বিচার করবে, জনগণ ইজ দেয়ার, জনগণ সময় মতো বিচার করবে। কিন্তু আপনারা যেটা বলতেছেন, মানে আমার পরাজয়ের জন্য আমি আপনার ত্রুটি, আমি একটা কথা বলি, আমরা যখন কুমিল্লা এসএসসি পরীক্ষা দিলাম, আমার এক বন্ধু 2nd ডিভিশন পাইছে। এখন তার মা বলে এই কুমিল্লা বোর্ডের তো সাংঘাতিক খারাপ অভ্যাস, এই এত কম 1st ডিভিশন দেয়, তাহলে আমার পোলা 1st ডিভিশন পাইবো কেন? এখন আপনি কি নিজে পয়রা 1st ডিভিশন পাইবেন নাকি বোর্ডের উপরে দায়িত্ব দিবেন বোর্ড 1st ডিভিশন দেয় না? ইট ইজ আপ টু ইউ। জি হ্যাঁ, এই জন্য 29 তারিখে ভোট বাক্স সব ভরে রাখতে হবে। চমৎকার জায়গায় শেষ করেছেন। এগুলি বলতে মজা, বলতে না, কিন্তু এটা তো রাজনীতিতে বাস্তব। এইসব দিয়ে হবে না। বলতে মজা। আপনাদেরকে সামর্থ্য ইলেকশন তো অর্জন ধ্বংস, করতে হবে। ইলেকশন না বাংলাদেশে না পুরোপুরি না, ধ্বংস হয়ে গেছে। রাজনীতি করবেন, ক্ষমতায় যেতে চাইবেন, আর সামর্থ্য তৈরি করবেন না। হবে, Please, যেদিন হবে আমরা টক শোতে তো আপনাদেরকে সাধুবাদ জানাবো, তখন আওয়ামী লীগ বিরোধী দল হবে, তাদের অসহায়ত্ব আমরা দেখবো। We will talk. আপনাদেরও আমি সাধুবাদ জানাই, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার চেষ্টা করা যায়। আপনাদেরও আমি সাধুবাদ জানাই। অত্যন্ত চমৎকার পরিবেশে আপনারা আলোচনা করলেন। অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, নাইমুল ইসলাম খান, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোফাজ্জল করিম, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের আজকে যে নির্বাচন নিয়ে কথা আরও হতে থাকবে, কথা চলবে বিভিন্ন টকশোতে, বিভিন্ন চ্যানেলে, গণমাধ্যমে, আমরাও নিশ্চয়ই বলবো। শেষ করবার আগে 2-3টি বিষয় একটু আপনাদেরকে বলতে চাই। আপনারা জানেন যে শনিবার থেকে শুরু হচ্ছে 8টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা, এবং এতে 21,35,333 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। আমরা পরীক্ষার্থীদের সাফল্য কামনা করছি, আগাম অভিনন্দন জানাচ্ছি এবং প্রত্যাশা করছি প্রশ্ন ফাঁসহীন একটি চমৎকার পরীক্ষা অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় জানাই, গার্মেন্টস শ্রমিকদের নিয়ে দেখছেন বিভিন্ন সময়ে আন্দোলন হচ্ছে, নানান রাজনীতি হচ্ছে, তবে এবার সরকারি উদ্যোগে শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণে পোশাক কারখানা হেল্পলাইন চালু করা হয়েছে। হেল্পলাইনটির নাম্বার হচ্ছে 16357। আমি আবারও বলছি, হেল্পলাইনের নাম্বার হচ্ছে 16357। সম্পূর্ণ বিনা খরচে শ্রমিকরা যে কোনো সময়ে তাদের কর্মবিষয়ক অভাব অভিযোগ জানাতে পারবেন। 24 ঘন্টা চালু থাকবে এই হেল্পলাইন এবং এটি প্রতিটি কারখানার সামনে দৃশ্যমানভাবে রাখবার নির্দেশনা দেওয়া হয়েছে। শেষ করব, আমরা 31শে জানুয়ারি এই অনুষ্ঠান শুরু করেছিলাম, কথা বলতে বলতে আমরা অমর 21-এর মাসে এসে উপনীত হয়েছি। আপনারা জানেন ভাষার মাস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস। এ মাসেই অনুষ্ঠিত হবে, আজকেই মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন অমর 21 গ্রন্থমেলা। এবারের বইমেলার থিম হচ্ছে বিজয়। 52 থেকে 71 পেরিয়ে স্বাধীন বাংলাদেশের বিজয়ের অগ্রযাত্রা এগিয়ে নেয়ার পথ খোঁজার চেষ্টা করা হবে এই মেলা থেকে, এই অনুষ্ঠান থেকে। অমর 21-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা এতক্ষণ যারা বিএসআরএম গণতন্ত্র এখন দেখলেন এবং শুনলেন, আপনাদের প্রত্যেকের ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।